সবাই দেখতে পাচ্ছি তো না আমার স্ক্রিনটা? এখানটায় আমরা একটু লক্ষ্য করি যে যে কোনো ইউআই এর একটা বাটন থাকে, তাই না? যে কোনো ইউআই এ আমরা বিভিন্ন ধরনের বাটন ব্যবহার করি। সো বাটনগুলোর ক্ষেত্রে আমি একটু যদি বলি যে আমাদের বাটন যদি হয় এইটা, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের টোটাল বাটন। আমি যদি বাটনটার কালারটা একটু চেঞ্জ করে দেখাই, এবং এটা একটা বাটন, ঠিক আছে? এই বাটনটার মধ্যে আমরা অনেকেই টেক্সট অ্যাড করি কিভাবে আমি একটু দেখাই। আমি যদি এখানে লিখি যে এটা একটা সিম্পল একটা বাটন। এই বাটনে আমরা অনেকেই টেক্সট অ্যাড করি এইভাবে, কিংবা কেউ এইভাবে, কিংবা কারো মিডল অ্যালাইন হচ্ছে না, তাই না? সো এই যখনই আমরা এই ধরনের টেক্সট বা কোনো একটা জিনিস বাটনের মধ্যে অ্যাড করব, আমাদের মাথায় কয়েকটা জিনিস রাখতে হবে। কি জিনিস রাখতে হবে? সেটা হচ্ছে গিয়ে এই যে টেক্সট আমরা ব্যবহার করব, ব্যবহারটা এমনভাবে করব যেন এই টেক্সটটা এই বাটনের একদম সেন্টার পয়েন্টে থাকে। ওকে, এখানে দেখেন নিচের দিকে বেশি কাছাকাছি চলে আসছে, বর্ডারের উপরের দিকে কিন্তু ফাঁকা হয়ে গেছে, কিংবা একটু বামে কিংবা একটু ডানে, এইভাবে রাখবো না। আমি একটা মার্জিন থাকে আর কি, প্রত্যেকটা বাটনের একটা মার্জিন থাকে। সেই মার্জিনটা হচ্ছে গিয়ে আমার এই টেক্সটের ডানে যতটুকু এরিয়া থাকবে ঠিক বামের ততটুকু এরিয়া থাকবে, উপরে যতটুকু এরিয়া ফাঁকা থাকবে নিচে ঠিক ততটুকু স্পেসিং ফাঁকা থাকবে, ঠিক আছে? যে কোনো বাটন তৈরির ক্ষেত্রে বা বাটনের ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমি অনেককেই দেখেছি যে আমাদের এই যে এটা তো একটা বাটনের মতো, তাই না? এই যে অল লেখার এর পাশে যতটুকু স্পেস ফাঁকা থাকবে, এই যে এই বর্ডারের পাশে ততটুকু স্পেস ফাঁকা থাকবে। নট অনলি তাই, আমাদের এই যে ইএনজি লেখা যেই অপশনটি রয়েছে, এই এর উপরে যতটুকু স্পেস ফাঁকা থাকবে নিচে ঠিক ততটুকু স্পেস ফাঁকা থাকবে। ডানে সেম স্পেস, বামে সেম স্পেস, বামে ডানে একই স্পেস, উপর নিচে একই স্পেস, ঠিক আছে? এই স্পেসিংগুলো, অ্যালাইনমেন্টগুলো ঠিক রাখতে হবে। আরেকটি বিষয় একটু বলে দিচ্ছি, এটা একটা বাটন, এবং এই বাটনটার দেখেন স্পেসিংটা এখন ঠিক নাই। এই স্পেসিংটা ঠিক করব কিভাবে? স্পেসিংটা নানাভাবে ঠিক করা যায়। একদম সিম্পল যে ওয়েটা, অ্যালাইনমেন্ট করে নাও, এই দুইটাকে সিলেক্ট করে আমরা যদি এভাবে করে করে দেই, তাহলে দেখেন যে টেক্সটটা একদম সেন্টারে চলে আসছে, তাই না? সো এভাবে করে আমরা যে কোনো অবজেক্টের অ্যালাইন করতে পারি। ওকে, এই দুইটাকে সিলেক্ট করে আমার মুভ টুল সিলেক্ট থাকা লাগবে। আমি যদি উপরে দিই তাহলে টেক্সটটা উপরে চলে আসবে, নিচে দিলে নিচে দিবে, এটা আমরা জানি, তাই না? তারপরে একটু মনে করতে হবে আমাদেরকে যে আমরা যেন আমাদের এই ইউআইতে এই বিষয়গুলো সুন্দর করে বজায় রাখি। আরেকটি বিষয় একটু বলে দিই, যে এই যে আমি একটা কন্টেন্ট তৈরি করলাম, দেখেন এই যে আমি আমার এই বাটনগুলো তৈরি করলাম, এই বাটনগুলো কোথায় আছে দেখেন। এই যে এই বাটনটার উপরের যতটুকু এরিয়া ফাঁকা আছে নিচে ঠিক ততটুকু এরিয়া ফাঁকা আছে। ঠিক একইভাবে এই ইংলিশ বাটনটার বর্ডার যতটুকু উপরে স্পেস আছে নিচেও ঠিক ততটুকু স্পেস আছে। বাংলা লেখার যে ইয়েটা আছে, এখানে বিএনজি না হয়ে এখানে বিএএন হবে, এ এন, তাই না? বিএ, আচ্ছা এটা লক করা, দ্যাটস ওয়াই হচ্ছে না, গ্যারান্টি লক করা। এই বাংলা এবং হচ্ছে কি এই যে ইংলিশ, এখানে হচ্ছে কি আমাদের উপরে যতটুকু স্পেস নিচেও ঠিক ততটুকু স্পেস। তার মানে কি বলছি আমি? এটা যদি হয় আমার কোনো একটা স্পেস, সরি এখান থেকে আমি একটু ড্র করে নিই। এটা যদি হয় আমার কোনো একটা এরিয়া বা কোনো একটা ডিভিশন, এই ডিভিশনের মাঝখানে যদি এবার আমি এই বাটনটাকে নিয়ে আসতে চাই, আমি কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে আমি এই বাটনটাকে যদি এটার মাঝখানে নিয়ে আসতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই যে আমার এই বাটনটা কোথায় রাখতে হবে দেখেন। এই বাটনটা রাখতে হবে হচ্ছে গিয়ে এই যে স্পেসিংটা, আমি বাটনটাকে একটু মার্চ করে ফেলি। এই যে বাটনটা, এই বাটনটার উপরে যতটুকু জায়গা থাকবে নিচে ততটুকু জায়গা থাকবে, তাই না? এটা হচ্ছে গিয়ে আমাদের
মানে এই স্পেসিংটা আমাদেরকে মেনটেন করতে হবে। কোনো একটা ডিভিশন, এটাকেই বলতেছি ডিভিশন, এই কমলা কালারের এই বর্ডারটাকে বলতেছি ডিভিশন। ঠিক যেমন এখানে আমরা বিভিন্ন ডিভিশন তৈরি করেছিলাম, তাই না? এই যে হেডার একটা ডিভিশন, তারপর লোগোর যেই প্যানেলটা, সার্চ অপশন যেখানটায় রাখছি, এটা একটা ডিভিশন, তাই না? এই ডিভিশনগুলোকে যখন আমরা রাখবো তখন আমাদের এই কোনো কন্টেন্ট যখন ডিভিশনে দিব, ডিভিশনের না উপরে দিব না একদম নিচে দিব, আমরা অলওয়েজ ডিভিশনের সেন্টার করার চেষ্টা করব, ঠিক আছে? সো ফটোশপের একটা চমৎকার ফিচার হচ্ছে আমরা যখন এটাকে ধরে উপরে নিচে ড্র্যাগ করব, অটোমেটিকভাবে সে হচ্ছে তার ডিভিশনগুলোকে পিক করার মানে পিক করতে পারে আর কি। যেমন এখন দেখেন সেন্টারে আছে, ঠিক আছে? এছাড়াও আমরা যদি এই অপশনটা না পাই, এই অপশনটা না পেলে আমরা হচ্ছে কি এটাকে ধরে এভাবে দুইটা লেয়ারকে সিলেক্ট করে আমরা যদি সেন্টার অ্যালাইন করে দিই, তাহলে এটা সেন্টার অ্যালাইন হয়ে যাবে। উপরে যতটুকু স্পেস থাকবে নিচেও ঠিক ততটুকু স্পেস থাকবে। এরপরে আমি আমার প্রয়োজন মতো এটাকে স্থান পরিবর্তন করতে পারি, এটার সাথে আরও কয়েকটা জিনিস অ্যাড করতে পারি, তাই না? এভাবে করে আমরা ডিফারেন্ট বাটন অ্যাড করতে পারি। সো এভাবে করে আসলে আমাদের স্পেসিংগুলো আমাদেরকে মানে মাথায় রাখতে হবে যে এইভাবে করে আমাদের স্পেসিং করা যায়। আচ্ছা, আরেকটা বিষয় একটু বলে রাখি, যেমন এই জিনিসটা যদি আমি লক্ষ্য করি যে এখানে প্রত্যেকটার মানে কি বলে দূরত্ব কিন্তু এক না, এই যে এই বাটনগুলোর, তাই না? এই ক্ষেত্রেও আমরা বিভিন্ন ধরনের জিনিস পাশাপাশি যখন রাখবো, স্পেসিংগুলো অবশ্যই যেন সেম থাকে, ঠিক আছে? যেমন আমাদের প্রোডাক্টের ছবিগুলোতে অনেকেরই আমাদের স্পেসিংটা ঠিক ছিল না, সো ওটা আমরা ঠিক করে নিব, ঠিক আছে? এটা খুব একটা কঠিন কাজ না। সো আমি যদি এই জিনিসগুলোকে সিলেক্ট করে আমি যদি এখানটায় ক্লিক করি, এই যে তিনটা ডট, এই অপশনটাতে ক্লিক করলে আমি এখানে দেখতে পাবো যে হরিজন্টালি ডিস্ট্রিবিউশন একটা অপশন আছে। এই হরিজন্টালি ডিস্ট্রিবিউশনে ক্লিক করলে দেখেন এখন কিন্তু সবগুলোর একটার সাথে আরেকটার দূরত্ব সেম, ঠিক আছে? সো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন আমরা অনেকেই যখন এই যে দেখেন আমরা অনেকেই যে ভুলটা করেছি সেটা হচ্ছে গিয়ে এই যে এখানে আমরা যে আইকনগুলো ব্যবহার করেছি, এখানটায় যে আইকনগুলো ব্যবহার করেছি একটার সাথে আরেকটার দূরত্ব আমরা একরকম রাখতে পারি নাই। হ্যাঁ, আমরা এই আইকনগুলো অনেক সময় গুগল থেকে নিয়ে এসে কপি করে বসাইছি অনেকেই। সো সেখানে আমরা কি করেছি, আমরা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড কিন্তু আইকনগুলোর পিছনে ছিল, সে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমরা ফেলে দিতে পারি, তাই না? তারপরে আমাদের আরও যে প্রবলেমগুলো ছিল যে আমাদের সাইজ, কোনোটার সাইজ বড় কোনোটার সাইজ ছোট। সো এই সাইজগুলো মেজার করার জন্য আমি যদি আর প্রেস করি কিবোর্ড থেকে, কিংবা আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে, এই যে দেখেন একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, লাইন আমি যদি এখানে ক্লিক করে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে আপনারা দেখতে পাচ্ছেন একটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। রেক্ট্যাঙ্গেল ড্র করে আমি এটার পিক্সেল দিলাম 1 এবং এটার ফিল কালার দিয়ে দিলাম নন, এবং এটাকে আমি যদি ভিউতে ক্লিক করি, নিউ গাইডে ক্লিক করি, নিউ গাইডস ফ্রম শেপে ক্লিক করি, তাহলে দেখেন আমার এই যে এটা কিন্তু একটা গাইড হয়ে গেল। ওকে, এখানে একটা গাইড ক্রিয়েট হয়ে গেল। এই যে আইকনগুলো আমাকে দেখতে হবে যে আইকনগুলো সবগুলো এই যে এই এতটুকুর ভিতরে আছে কিনা, এতটুকুর মধ্যে আছে কিনা। এভাবে করে আমরা যদি গ্রিড করে নিই আমার মনে হয় যে দেখতে সুন্দর লাগবে, প্লাস হচ্ছে গিয়ে আমাদের আইকনগুলোর সাইজগুলো সবগুলোর সমান হবে, ঠিক আছে? সো এভাবে করে আমরা বিভিন্ন ধরনের গ্রিড তৈরি করে আমরা আমাদের কাজের সুবিধার্থে ব্যবহার করতে পারি। সো এভাবে করলে আমার মনে হয় যে আমাদের ডিজাইনের মাপগুলো সুন্দর হবে এবং আমাদের আইকনগুলো সবগুলো একই সাইজের হবে, ঠিক আছে? সো আইকনগুলো একই সাইজের নিব এবং হচ্ছে কি আমাদের আদার্স যে জিনিসগুলো আছে সেগুলো একই সাইজের নিব। সো এভাবে করে আমরা হচ্ছে কি আমাদের গ্রিড করে নিলে আমার মনে হয় যে দেখতে আমরা বুঝতে পারবো যে দেখেন আমি যে শেপটা নিয়েছিলাম সেই শেপ বরাবর একটা গ্রিড হয়ে গেছে, তাই না? এই শেপ অনুযায়ী একটা গ্রিড হয়ে গেছে। সো এভাবে করে আমরা ডিফারেন্ট গ্রিড ব্যবহার করে আমরা হচ্ছে গিয়ে ডিফারেন্ট বিষয় আমরা বুঝতে পারবো। সো এই রেক্টেঙ্গেলটা যদি আমি ডিলিট করে দিই, সো এখন চলে যাবে। ওকে, সো এটা হচ্ছে গিয়ে ফ্যাক্ট, আসলে আমরা কিভাবে আমাদের ডিজাইনের বিষয়গুলোকে কতটা সুন্দর এবং কতটা স্পেসিংগুলো একদম নির্দিষ্ট করে দিতে পারি।
বুঝতে পেরেছি? আচ্ছা, পরবর্তীতে আরেকটা বিষয়ে আসি। এই যে এখানে যেটা বললাম যে এখানেও সেম, একটা প্রোডাক্টের সাথে বা একটা ক্যাটাগরির সাথে আরেকটা ক্যাটাগরির দূরত্ব যেন সমান হয়, ঠিক আছে? আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে, আমি আরেকটা বিষয় লক্ষ্য করেছি আপনাদের অনেকেরই, যে এখানটা স্পেসিংয়ে একটু প্রবলেম আছে আপনাদের। প্রত্যেকটার সাথে দেখা গেছে এখানে যতটুকু স্পেস দিছি এখানে তার চেয়ে বেশি স্পেস দিছি, বা এখানে তার চেয়ে কম স্পেস দিছি, এটা করা যাবে না। প্রত্যেকটার স্পেসিংগুলো কি করতে হবে, সমান রাখতে হবে। প্রত্যেকটার সেকশনের সাথে আরেকটা সেকশনের যে দূরত্ব বা গ্যাপ, সেগুলো আমাদেরকে সমান সমান রাখতে হবে। যেমন আমরা 100 পিক্সেল করে রেখেছিলাম, মনে আছে আপনাদের? আমরা যে 100 পিক্সেল করে এই সেকশন থেকে এই সেকশনের দূরত্ব 100 পিক্সেল। এবং একইভাবে আমি আরেকটা বিষয় বলে দিই, এই যে ভিউ লেখা, প্রোডাক্ট লেখা, এগুলার হচ্ছে কি যে সেম কাজটাই করবেন। এই ডানে যতটুকু জায়গা রাখবেন, এই পাশেও বামে ততটুকু জায়গা রাখবেন। উপরে যতটুকু জায়গা থাকবে নিচেও ঠিক ততটুকু জায়গা থাকবে। ব্যাপারটা কি বুঝাতে পারছি কিনা আমি সবাইকে একটু কাইন্ডলি আমাকে জানাবেন। বুঝি নাই কেউ, এমন কেউ আছে? বুঝতে পারিনি এমন কেউ কি আছে? থাকলে বলেন, নো প্রবলেম। অলরাইট। সো মোটামুটি আমাদের কিছু স্পেসিং নিয়ে আমি কথা বললাম। আচ্ছা, সো আমরা শুরু করি। তো ফার্স্টে আমরা যেটা করব, আমাদের এখানে ক্যাটাগরি, আমাদের ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি এভাবে আছে, রাইট? সো আমরা এভাবে না দিয়ে আমরা যদি একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে গিয়ে এখানে কিছু ইমেজ নিয়ে আসতে পারি, তাই না? ইমেজ ওয়াইজ ক্যাটাগরিগুলো যদি আমরা বুঝাই দিই, আমার মনে হয় দেখতে ভালো লাগবে। সো ফার্স্ট ক্যাটাগরিটা কি? ফার্স্ট ক্যাটাগরিটা হচ্ছে গিয়ে আমাদের কম্পিউটার অ্যাক্সেসরিজ। সো কম্পিউটার অ্যাক্সেসরিজটা কি, আমরা যদি একটু ক্লিক করে কপি করি, কম্পিউটার অ্যাক্সেসরিজটাকে আমি একটু কপি করে নিলাম। কপি করে আমি নিয়ে আসলাম। সেখানে কম্পিউটার অ্যাক্সেসরিজের একটা ছবি নিতে হবে। সো আই গেস কোনটা দেওয়া যায়? আপাতত এই ইমেজটা নিয়ে নিই, আমরা আরও সুন্দর করে আরেকটু সময় নিয়ে বাছাই করে চমৎকার চমৎকার ইমেজ দিতে পারি। সো আমি এখানে পেস্ট করে দিলাম, দিয়ে দিলাম, এখানে ইমেজটা চলে আসলো। এখন আমি যদি লক্ষ্য করি যে আমি তো এখানে আসলে ইমেজটা নিয়ে আসলাম, ইমেজটা একটু বে সাইজের হয়ে গেছে, তাই না? এটার জন্য আমি ডিলিট করে দিই, ইমেজটা ডিলিট করে দিয়ে আমি এখানে একটা ফ্রেম ড্র করে নিই, তাহলে আমার জন্য মনে হয় ইজি হয় জিনিসটা। একটা ফ্রেম ড্র করে নিলাম, ঠিক এটার বরাবর একই মাপের ফ্রেমটা ড্র করে নিলাম। সো এখন যদি আমি এই ফ্রেমে ক্লিক করি, ফ্রেমে ক্লিক করে কন্ট্রোল ভি দেই, আমার মনে হয় যে এই ফ্রেমে চলে আসবে ইমেজটা, রাইট? সো আমি আবার ভি প্রেস করে আমি হচ্ছে গিয়ে কন্ট্রোল টি প্রেস করলাম, কন্ট্রোল টি প্রেস করে এটার ইমেজটা দেখেন একটু চ্যাপটা হয়ে আছে, এটাকে আমি যদি একটু এভাবে করে দিই, আমার মনে হয় দেখতে ভালো লাগে। সো দিলাম, দেওয়ার পরে এখন এই ফ্রেমটাকে আমি একটু নিচের দিকে নামাই নিয়ে আসি। সো আমি এটাকে নিচে নামিয়ে নিয়ে আসলাম, রেক্ট্যাঙ্গেল 1-এর নিচে। রেক্ট্যাঙ্গেল 1 হচ্ছে এটা, এটার নিচে নামিয়ে নিয়ে আসলাম। এটা নিচে নামিয়ে নিয়ে এসে আমি এই রেক্ট্যাঙ্গেল 1টাকে কী করে দিব, এখান থেকে আমরা মাল্টিপ্লাই করে দিতে পারি
অথবা স্ক্রিন করে দিই, মাল্টিপ্লাই করে দিতে পারি। মাল্টিপ্লাই করে অপাসিটিটা 100 আছে, এটাকে আমরা 80 করে দিতে পারি, 80 বা হচ্ছে গিয়ে 90 করে দিতে পারি। 80 করে দিই, 90 করলে দেখা যাবে। আর এই ক্যাটাগরিটার নাম হচ্ছে গিয়ে কম্পিউটার অ্যাক্সেসরিজ, তাই না? কম্পিউটার অ্যাক্সেসরিজ লিখলাম, লিখে এন্টার দিয়ে এখান থেকে স্পেসিংটা একটু কমিয়ে দিই। তো প্যারাগ্রাফে ক্লিক করে এটা সেন্টার অ্যালাইন করে দিলাম। সেন্টার অ্যালাইন করে দেওয়ার পরে এখন এই টেক্সটটাকে কী করতে হবে, আমাদের সেন্টার বরাবর রাখতে হবে। সো এই জায়গাটায় যদি আপনি লক্ষ্য করেন, এখানে নিয়ে আসার সাথে সাথে কিন্তু ও বলে দিচ্ছে যে এটা হচ্ছে এখানকার সেন্টার। সো আমি হাত দিয়েও মুভ করলেও এই জিনিসটা আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি আমার সেন্টারে আছে কিনা আমার এই জিনিসটা। আমাকে অ্যালাইনই যে করতে হবে বারবার তা কিন্তু না, ফটোশপ কিন্তু আমাকে সাথে সাথেই বলে দিচ্ছে। সো এই একইভাবে আমি আদার্স ক্যাটাগরিগুলো চেঞ্জ করবো। ক্যাটাগরি 2-তে কী আছে যদি আমরা একটু লক্ষ্য করি, ক্যাটাগরি 2-তে আছে মোবাইল অ্যাক্সেসরিজ, রাইট? সো আমি এই ক্যাটাগরি 1টাকে সিলেক্ট করে এটা ডিলিট করে দিলাম। এই লেখাটাকে আমি সিলেক্ট করে কপি করে নিয়ে আসি। সো আমি নিয়ে আসার পরে দেখেন এটা কিন্তু অ্যালাইন হয়নি। আমি যদি শিফট ধরে একটু মুভ করি তাহলে কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে যে না, এটা এখন অ্যালাইন হয়েছে। সো এরপরে আমরা হচ্ছে গিয়ে এই অ্যাক্সেসরিজ থেকে এখানে মোবাইল লিখে দিব, তাহলে এটা মোবাইল অ্যাক্সেসরিজ হয়ে যাবে, মোবাইল। অলরাইট, সো এই মোবাইল অ্যাক্সেসরিজটা এবার আমরা এখানে গুগলে সার্চ করি। মোবাইলের অ্যাক্সেসরিজ এই ইমেজটা আমার কাছে মনে হচ্ছে ভালো, দিস ওয়ান, রাইট? এখানে মোবাইলের মোটামুটি সব ধরনের অ্যাক্সেসরিজগুলোই রয়েছে। দেন আমি কী করতে পারি, দেন আমি এখানেও একটা ফ্রেম ড্র করে নিতে পারি, তাই না? একটা ফ্রেম ড্র করে নিলে আমার কাজের জন্য সুবিধা হচ্ছে। সো ফার্স্টেও আমরা ফ্রেমটা ড্র করে নিতে পারতাম। ফ্রেমটা ড্র করে আমি এখানে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে দিলাম, এখানে ইমেজটা চলে আসলো। ভি চেপে কন্ট্রোল টি চেপে আমি এই ইমেজটা এই ফ্রেমের মধ্যে নিয়ে আসলাম। অথবা চাইলে আমি মাস্কিংও করে নিতে পারতাম, তাই না? আমার তো শেপ রয়েছে, শেপে জাস্ট কন্ট্রোল প্রেস করে মাস্কিং করে নিল, ইমেজটা মাস্ক হয়ে যেত। বাট এখানে আবার কন্ট্রোল টি প্রেস করে একটা সোজা করার একটা বিষয় ছিল। এরপরে আমি এই রেক্টেঙ্গেলটাকে সেম আগের মতোই মাল্টিপ্লাই এবং অপাসিটি দিব হচ্ছে গিয়ে 80%, সরি। সো লাইক দিস, এভাবে করে আমি আদার্সগুলোও করে ফেলি। সবাই বুঝতে পারছি তো, তাই না? হ্যালো, সবাই কি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। এগুলো খুবই সহজ জি কাজ স্যার, আসলে, বুঝতে পারছি। কঠিন না, বাট একটু সময় নিয়ে করতে হয় আর কি, এই হচ্ছে গিয়ে ফ্যাক্ট। এই মোবাইলের মধ্যে হচ্ছে গিয়ে আমাদের যেটা করতে হবে, মোবাইল ফোনের মধ্যে আমরা বিভিন্ন ক্যাটাগরি দিতে পারি। এই ক্যাটাগরিটা অ্যাড করতে পারি, তাই না? এই ইমেজটা অ্যাড করতে পারি। ইটস আপ টু আওয়ার চয়েস যে আমরা আসলে কোন ইমেজটা দিব। সো এই এই ক্যাটাগরি, এই ইমেজটাও দেওয়া যায়, এই ইমেজটা সুন্দর। এই ইমেজটা অ্যাড করি আমরা। ইমেজটা অ্যাড করে সেম ওয়েতে আমরা চাইলে এখানে একটা ফ্রেম অ্যাড করে নিতে পারি। ফ্রেম অ্যাড করে এখানে আমরা টেস্ট করে দিলাম। কন্ট্রোল টি প্রেস করে শিফট প্রেস করে আমি এটাকে ছোট করে নিলাম।
সো মোটামুটি যতটুকু হয়েছে থাকুক, এটাকে নিচের দিকে নিয়ে আসি, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট নিয়ে এসে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে মাল্টিপ্লাই, এখান থেকে অপাসিটি দিয়ে দিলাম 80%। ঠিক একইভাবে এখানে নেক্সট ক্যাটাগরিটা হচ্ছে টেলিভিশন, রাইট? টেলিভিশনটাকে আমি কপি করলাম, কপি করে নিয়ে এসে এই ইমেজটা আমরা ব্যবহার করতে পারি, যদি এটা পেজ ভালো ছবি চোখের সামনে পড়ছে না, বা এই ছবিটাও দিতে পারি, এই ছবিটাও নাইস। ছবিটাকে কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে আমরা এই জায়গাটায় ফ্রেম ক্রিয়েট করে দিতে পারি। ফ্রেম ক্রিয়েট করে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে দিতে পারি, তারপরে আবার কন্ট্রোল টি, এটাকেও ধরে আমরা কি করতে পারি, মাল্টিপ্লাই, এবং এখান থেকে অপাসিটি আমরা 80% করে দিতে পারি। সো ফর নাও আই গেস দিস ওয়ান ইজ ওকে। এখানে আরেকটি বিষয় একটু বলে রাখি যে এখানে আমার ইমেজের কারণে এবং আমার ব্যাকগ্রাউন্ডের কারণে আমার টেক্সটের লেখাগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই পড়া যাচ্ছে না, তাই না? এখানে আমার যেমন মোবাইল লেখাটা পড়া যাচ্ছে না, তারপরে হচ্ছে গিয়ে আমার মোবাইল অ্যাক্সেসরিজ, কম্পিউটার অ্যাক্সেসরিজ, এই টেক্সটগুলো ঠিক মতো রিডেবল না আসলে, তাই না? এটার জন্য আমরা কি করতে পারি? সো এটার জন্য অ্যাকচুয়ালি কী করা যায়? এটার জন্য যেটা করা যায় সেটা হচ্ছে কি, আমরা ব্লেন্ডিং অপশন থেকে আমরা অলরেডি জেনেছি যে ব্লেন্ডিং অপশন থেকে আমরা চাইলে এটার পিছনে আমরা একটু ড্রপ শ্যাডো অ্যাড করে দিতে পারি, তাই না? এটা ডিজাইনাররাও ড্রপ শ্যাডো অ্যাড করতে পারে যে কোনো অবজেক্টের উপরে, মানে ডেভেলপাররা, ঠিক আছে? সো আমি এখানে যদি ড্রপ শ্যাডো অ্যাড করে দিই, ড্রপ শ্যাডো অ্যাড করে দিলাম, ড্রপ শ্যাডো অ্যাড করে দিয়ে এখানে মাল্টিপ্লাই দিলাম, ডিস্টেন্সটা একটু কম রেখে আমি এটার সাইজটাকে যদি একটু বাড়িয়ে দিই, হালকা একটু বাড়িয়ে দিই, সো ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে এই যে যে ইফেক্টটা আসছে টেলিভিশনের উপরে, এই ইফেক্টটাকে আমি রাইট ক্লিক করে কপি লেয়ার স্টাইলে ক্লিক করলাম। একইভাবে এটাকে আমি মোবাইলের উপরে ক্লিক করে পেস্ট লেয়ার স্কেলে ক্লিক করে দিব। তো এরপরে আমি রাইট ক্লিক করে মোবাইল অ্যাক্সেসরিজের উপরে পেস্ট লেয়ার করে দিব, এবং একইভাবে আমি কম্পিউটার অ্যাক্সেসরিজের উপরে রাইট ক্লিক করে কম্পিউটার অ্যাক্সেসরিজের উপরে পেস্ট করে দিব। তাহলে দেখেন যে এখন আমি যদি একটু জুম করি তাহলে বুঝতে পারবেন আসলে পার্থক্যটা। এখন কিন্তু লেখাটা মোটামুটি একটু ভিজিবল, মানে পড়া যাচ্ছে, তাই কি না? যদি আমি এখানে এটা ইফেক্টটা অফ করে দিই তাহলে দেখেন একদম নর্মাল, বাট এটা অ্যাড করার পরে হালকা একটা ব্ল্যাক শ্যাডো আসছে। আসলে খুব বেশি তো আমরা দিতে পারবো না যেহেতু এটা মানে আমাদের টেক্সট, সো হালকা একটা ইফেক্ট আমরা এখানে অ্যাড করবো আর কি। সো আমি সবাইকে একটু অনুরোধ করব যে আমরা আমাদের যে ডিজাইনটা আমরা করেছি আমাদের জন্য, সেই ডিজাইনটা আমরা হচ্ছে কাইন্ডলি একটু কারেক্ট করে ফেলবো, এই জিনিসগুলো এভাবে করে ফেলি। আর হচ্ছে কি আমাদের উপরের নিচের যে স্পেসিংগুলো আছে এগুলো নিয়ে একটু ডিসকাস করি। এগুলো আমার মনে হয় যে ডিজাইন এগুলো খুবই ইজি বিষয়, এগুলো আমার মনে হয় যে খুব একটা প্রবলেম হবে না আপনাদের জন্য। বাট এই যে স্পেসিংগুলো এবং আপনাদের যে মেজারমেন্টগুলো, এগুলো আপনাদের আরেকটু বোঝার ব্যাপার আছে আমার মনে হয়। সো আপনারা একটু কাইন্ডলি এই জিনিসটা করে ফেলেন, আর স্পেসিংটা চাইলে আপনারা আমার সাথে স্ক্রিন শেয়ার করে আমার সাথে ডিসকাস করে এটা সলভ করে নিতে পারেন, ঠিক আছে? দেখাই। সো এরপরে এতটুকু কাজ আমরা মোটামুটি সবাই করেছি, খুব সাকসেসফুলি করেছি। আমি যে কয়েকটা ডিজাইন দেখেছি মোটামুটি সবাই আমরা এই জায়গাটাতে আমার খুবই স্ট্রং একটা ভূমিকা আমরা রেখেছি। তবে আপনাদের ব্যাচেই তো খুব সম্ভবত কেউ একজন এই বাটনগুলো দেন নাই এই জায়গাটাতে, এই কার্ট বাটন বা হচ্ছে কি আমাদের যে উইশ লিস্টের যে বাটনটি রয়েছে এই বাটনগুলো আমরা অ্যাড করি নাই, আপনাদের ব্যাচেরই মনে হয়। যাই হোক, সো
এই বাটনগুলো আমরা অ্যাড করে দিব। কারণ কি, বাটনগুলো অ্যাড করার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে গিয়ে আমি চাই কি আমার প্রোডাক্ট সেল, তাই না? আমার যে কোনো জায়গা থেকে যেন আমার প্রোডাক্টটা সেল করতে মানে বাই করতে পারে পিপল। আমার যেন প্রোডাক্টের ডেস্ক কিছু মানুষ থাকে না যে প্রোডাক্টের ক্লিক করতে যায় বাই নাওতে ক্লিক পড়ে যায়, একটু সমস্যা হয়। সো আমি চাই যে এখানে বাই নাওতে ক্লিক করুক, ভুল করে হইলেও করুক, একবার হইলেও উইশ লিস্টে ক্লিক করুক, তাই না? সো এই ক্লিক করলে কি হবে যে তার প্রোডাক্টের প্রাইসটা সে মানে অর্ডার হওয়ার একটা মানে পসিবিলিটিস থাকে, রাইট? সো এই কারণে এই জিনিসটা অ্যাড করে দেওয়া যে আমার এখান থেকে যেন অর্ডার করতে পারে সরাসরি। যেমন এই ঘড়িটার ইমেজ দেখেই সে বুঝতেছে যে এটা কোন ঘড়ি। যদি কোনো ব্র্যান্ড হয়, সে যদি সেই ব্র্যান্ডটার সাথে পরিচিত থাকে, সে আমি এই ঘড়িটা দেখেছি, টিভিতে অ্যাড দেখেছি, আমি জানি এই ঘড়ির স্পেসিফিকেশন কি। আমি কি আবার এই ভিউ নাওতে ঢুকে তারপরে হচ্ছে অ্যাড টু কার্টে যাবো? না, আমি এই প্রোডাক্টটার চেহারা দেখেই বুঝলাম যে আচ্ছা এটা এই প্রোডাক্ট, দিয়ে আমি এখানে বাই নাওতে ক্লিক করে দিলাম। সো এই সুবিধাটা রাখার জন্য আমি হচ্ছে কি এই কার্ট আইকনটি এবং অ্যাড টু উইশ লিস্ট এই বাটনটি একদম প্রোডাক্টের ইমেজের সাথেই অ্যাড করে দিয়েছি। অলরাইট। সো পরবর্তীতে আমি যে জিনিসটা দেখাতে যাচ্ছিলাম, এই যে ব্যানার। আপনারা অনেকেই ব্যানারটা ডিজাইন করেছেন, খুব চমৎকার হয়েছে। আমি কি একটা ব্যানার ডিজাইন করে দিব, নাকি আপনাদের কারো একজনের ব্যানার আমাকে দিবেন, আমি অ্যাড করে দিব? যে কোনো প্রোডাক্ট ডিজাইন করলে ভালো হয়, আমরা দেখতে পারতাম কিভাবে। আচ্ছা চমৎকার, ঠিক আছে। আসলে আমরা একটু প্র্যাকটিস করি, মানে ম্যানুয়ালি প্র্যাকটিস করলে হবে কি আমরা সবাই একটু জানতে পারবো যে আসলে কিভাবে ব্যানারটা ডিজাইন করে। আচ্ছা, সো প্রথমে ব্যানার ডিজাইন করতে হলে আমাকে কি করতে হবে বলেন তো? এই ওয়েবসাইটের জন্য যদি ব্যানারটা ডিজাইন করতে হয় আমাকে কি করতে হবে? আমাকে এই ব্যানারটার মাপ জানতে হবে, তাই কি না? এই ব্যানারটার মাপটা আমাকে আগে জানতে হবে যে এই ব্যানারের সাইজ কত। সো এই ব্যানারের সাইজটা কত এটা বের করার জন্য আমাকে কি করতে হবে বলেন তো? স্যার গ্রিডে যেতে হবে নাকি? গ্রিডে যেতে হবে। আলামিন শিকদার একটা আইডিয়া দিলেন, রুলারের মাপটা ধরে নিতে হবে। আচ্ছা আপু বললেন রুলারের মাপটা ধরে নিতে হবে। আর কারো কোনো আইডিয়া আছে? আর কেউ কিছু বলবেন? কন্ট্রোল টি দিও। স্যার এই সাইজটা কিভাবে জানবো সেটা? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সাবিনা আপু, সাবিনা ইয়াসমিন আপু আপনার আমার একটা ইয়ে আছে যে ওইটা তো ওয়েট হবে 1600। হ্যাঁ, উইডথ হবে 1600, আপুর মনে আছে। এর উপরে ক্লিক করে কন্ট্রোল টি দিলে তাহলে সাইজটা এসে পড়বে। এই যে চমৎকার। তাহলে আপু রুলার ব্যবহার করে আমরা এটার মাপ জানতে পারি। এবং আলামিন শিকদার যে ভাইয়া যে বললেন গ্রিডের কথা, গ্রিডটা এনে আমরা গ্রিডের সাইজটা মেজারমেন্ট করেও আমরা রুলার থেকে দেখে নিতে পারবো যে আসলে উইডটা কত। সো বিভিন্নভাবে করা যায়, তবে সবচেয়ে সহজ যে পদ্ধতিটা আমাদেরকে এবিএসএম আব্দুল্লাহ, উনি একটা আব্দুল্লাহ আল নোমান। আচ্ছা এবিএসএম এটা কি আপনার নাম, মানে নামের শর্ট ফর্ম? জি স্যার, জি স্যার। মানে এবিএসএম তারপরে হচ্ছে আব্দুল্লাহ আল নোমান। জি স্যার, এটা আমার এবিএসএম ও স্যার ওয়ার্ক করা যায় আলাদাভাবে। আচ্ছা একটু বলেন তো আপনার পুরো নামটা একটু শুনি আমরা আজকে। আমরা আপনার পুরো নাম শুনি নাই কখনো। স্যার পুরো নামটা হচ্ছে আবু বকর সিদ্দিক মোহাম্মদ। আবু বকর সিদ্দিক মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান, চমৎকার একটি নাম। জি স্যার। ঠিক আছে। সো নামটা একটু বড়, নাম তো প্রমাণ একাই নিয়ে নিতে স্যার, আর কেউ নাম রাখতে পারবে না। না না, নামের যেই জিনিসগুলো সে রেখেছে, যেই শব্দগুলো রেখেছে নামে, আসলে সত্যি তবে অনেক সুন্দর, ওর নামটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ অনেক সুন্দর একটি নাম রেখেছেন। সো ধন্যবাদ জানাই যিনি আপনার নামকরণ করেছে, বা যারা আপনার পিতা মাতা বা সবাইকেই ধন্যবাদ জানাই। সো এরপরে আমি একদম পারফেক্ট একটা স্টুডেন্ট নেই। আচ্ছা জি আপু বলেন, শুনছি। আমি আমার পেজটা একটু শেয়ার করবো, আমি একটু প্রবলেম হচ্ছে আর কি। জি জি অবশ্যই শেয়ার করুন, তাহলে আপনার দেখে তারপরে আমরা ব্যানারটা শুরু করি। আপনি প্রেজেন্ট করেন, আমি অফ করে দিচ্ছি প্রেজেন্টিং। আচ্ছা এখানে কি এমন কেউ আছে যার প্রেজেন্ট হয় নাই? আমি যখন প্রেজেন্ট নিয়েছি সে ছিলেন না, আমি বলেছি কিন্তু প্রেজেন্ট নিচ্ছি, ওই টাইমে ছিলেন না, এমন কেউ আছেন? আমি ছিলাম না। আচ্ছা ঠিক আছে।
স্যার দেখতে পাচ্ছেন? না, আসে নাই এখনো। আপনি প্রেজেন্ট নাওতে ক্লিক করেন। জি, এখন আসছে। একটু ওয়েট করি আমরা। জি, আসছে। আপনারা সবাই একটু লক্ষ্য করেন, আপুর ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার হয়েছে, খুবই সুন্দর হয়েছে। অসাধারণ অসাধারণ, প্রশংসার দাবিদার। আসলে খুবই চমৎকার। কালার কনসেপ্টটা কিন্তু একটু ডিফারেন্ট কালার অনেক ভালো দিয়েছে, হচ্ছে স্যার এটা। পিঙ্ক কালার, মানে খুব চমৎকার লাগছে। ইভেন লোগোটার দিকে যদি আপনারা একটু লক্ষ্য করেন, লোগোটাও কিন্তু মাশাআল্লাহ বেশ সুন্দর হয়েছে। আর লজ্জা দিচ্ছেন, আমার চেয়ে তো সবাই ভালো। আর মেয়েরা এমনিতেই ডিজাইন একটু ভালো পারে স্যার। হ্যাঁ, ডিজাইন নকশার ক্ষেত্রে আলমিন ভাই, আপনি ইচ্ছা করে এই কথাটা বলতেছেন না, ছেলেরা তো আরো বেশি ভালো। না না, সত্যি বলতেছি। আপু সত্যি আপনারা ভালো হয়েছে অনেক, বুঝছেন? আমরা তো শুরুই করতে পারি নাই, না আপনি তো করে ফেলাইছে ডিজাইন, বুঝছেন? আমরা তো কাজটা মানে শুরুই করতে পারি না। না আপু ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে। ইভেন এই যে গেম লাভার্স যেই লেখাটা লিখেছে, ফন্টের পছন্দটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। ফন্টটাও খুব সুন্দর করে সুন্দর একটা ফন্ট ব্যবহার করেছে। প্রশংসনীয় আপু, বুঝছেন? প্রশংসনীয়। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর এখানে একটা কালার করতে পারতেছি না, কোনটা? এটাও কালার করতে পারি না। এখানে তো একটা অ্যারো ডিসটেন্স সেটাও আনতে পারছি না। আচ্ছা, এখানে যে শেপটা আমরা ড্র করেছি, শেপটা আনতে পারছেন না। আচ্ছা, ঠিক আছে। প্রথমে আমি কালারটার কথা বলে দেই। কালারটা হচ্ছে গিয়ে আপনি এই যে অলের চারপাশে, মানে এই সার্চ বাটনের চারপাশের কালারটা যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই যে রেক্টেঙ্গেলটি ড্র করেছেন, রেক্টেঙ্গেলটি সিলেক্ট করতে হবে। আপনি লেয়ারে এখানটাতে ক্লিক করেন। হ্যাঁ, এবার একটু লেয়ারে দেখেন যে সিলেক্ট হয়েছে কিনা। আপনার লেয়ারটা কোথায় আছে? লেয়ারটা একটু বড় করতে পারেন। আচ্ছা আপু, আমি আপনাকে একটু দেখিয়ে দেই কিভাবে করতে হয়। আমি একটু প্রেজেন্ট করছি। হ্যাঁ, আমার স্ক্রিনটা একটু লক্ষ্য করুন। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনি? জি স্যার, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন? না, দেখতে পাচ্ছি না। এখন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। স্যার আপনার স্ক্রিন দেখা যায় না, এখন ওই যে মৌসুমী আপুরটাই দেখা যাচ্ছে। আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছেন? এখন দেখতে পাওয়ার কথা। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে। সো এটার কালারটা আমি আসলে কিভাবে চেঞ্জ করেছি। সো আমি একটু যদি দেখাই যে আমার এই লেয়ারটা কোথায় আছে। আসলে এই লেয়ারটাতে আমাকে দেখতে হবে যে এটা লক করা আছে কিনা। এটা হচ্ছে কি আমার কোথায় আছে? টপ, তাই না? টপ হেডার, যেটা এই হেডারে ক্লিক করে আমার, সরি হেডার কি না, হেডার না, এটা হচ্ছে আমার মেইন Menu bar আপনার। মেনু বারটা দেখেন লক করা আছে। এটাকে আনলক করতে হবে ফার্স্টে। আনলক করার পরে আমি যদি এখানটাতে ক্লিক করি, তাহলে দেখেন আমার সার্চ বাটন ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটি রয়েছে এটা সিলেক্ট করা হয়ে গেছে। এটার কালারটা চেঞ্জ করতে হবে কিভাবে? এখানে আমি যদি শেপ টুলটা সিলেক্ট করি, শেপ টুলটা সিলেক্ট করে এখানে ফিল কালার দেখেন নন আছে, এবং আমার স্ট্রোক কালারটা আমি যদি অ্যাড করি, যে আপনার মতো করে নিয়ে আসি আগে, তারপরে আমি দেখাচ্ছি। সো আপনারা যদি একটু লক্ষ্য করেন যে আপনার যেভাবে আছে, আমার ইয়েটাও কিন্তু সেমভাবেই আছে, তাই না? কিন্তু আমার এখানে ফিল কালারটা নন করে দিই। সার্চ বাটনটা পেয়ে গেল আবার। সেটাকে আমি আনহাইড করে দিলাম। আনহাইড করে দেওয়ার পরে, আচ্ছা, সার্চ বাটনের কালারটা হচ্ছে কি আপনার আছে ব্ল্যাক, তাই না? আমি সার্চ বাটনের কালারটাও একটু ব্ল্যাক করে দিই। অলরাইট,
এবং এই সার্চ বার ব্যাকগ্রাউন্ড যেটা, ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে হলে আমাকে শেপ টুল সিলেক্ট করতে হবে। শেপ টুল সিলেক্ট করে এখানে ফিল কালার নন এবং আমার স্ট্রোক কালারটা ব্ল্যাক, তাই না? এই যে অ্যাজ ইট ইজ আপনার যেভাবে আছে আমারও এখানে ঠিক একইভাবে আছে, তাই না? এখন আমাকে যেটা করতে হবে, এই যে এই বর্ডারটা আমাকে সিলেক্ট করতে হবে। দ্যাট মিনস বর্ডার লেয়ারটা আমাকে খুঁজে বের করে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমাকে কি করতে হবে, এই যে এখানে শেপ লেয়ারটি রয়েছে, এই শেপ টুলটি রয়েছে, এই শেপ টুলটিকে আমি সিলেক্ট করতে পারি অথবা কিবোর্ড থেকে ইউ প্রেস করতে পারি। ইউ অথবা এই শেপ টুলটি সিলেক্ট করে আমি হচ্ছে গিয়ে এখানে আমার স্ট্রোক কালারটাকে আমি করে দিব নন, এই নন করে দিলাম স্ট্রোক কালারটিতে। কীভাবে করলাম, এই যে স্ট্রোকের এখানটাতে ক্লিক করে এখানে নন করে দিলাম। দেখেন আমার স্ট্রোক কালারটি চলে গেছে। এবার ফিল কালারে এসে আপনার যে কালার প্যালেট আপনি ব্যবহার করেছেন সেই কালার প্যালেট থেকে আপনি কালারটাকে পিক করে নিলেন। তাহলে ফিলে আমি কালার রাখলাম, স্ট্রোকে আমি কালারটা নন করে দিলাম। এরপরে দেখেন আমার যেহেতু সার্চ আইকনটি ব্ল্যাক হয়ে আছে, এই জন্য আমার এখানে দেখা যাচ্ছে না। সো এই কারণে আমাকে কি করতে হবে, সার্চ আইকনটিতে ক্লিক করতে হবে এবং সার্চ আইকনের কালারটা আমি বিভিন্নভাবে চেঞ্জ করতে পারি। ব্লেন্ডিং অপশন থেকেও চেঞ্জ করতে পারি, রাইট? ব্লেন্ডিং অপশন থেকে চেঞ্জ না করে আমি টেক্সট থেকে যদি সরাসরি চেঞ্জ করি, আমি টাইপ টুলটাকে সিলেক্ট করতে হবে। টাইপ টুল সিলেক্ট করার পরে এবং আমার সার্চ লেয়ারটিকে সিলেক্ট করার পরে আমার এখানে দেখতে পাবেন যে একটি কালো রঙের একটি অপশন রয়েছে কালার চেঞ্জের জন্য। এখান থেকে আমি ক্লিক করে আমি যদি এটার কালারটা হোয়াইট করে দিই তাহলে আমার এখানে ভিজিবল হয়ে যাচ্ছে। ওকে, এর পরবর্তীতে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমার এই সেম হোয়াইট অল লেখার যে কালারটি, অল, তাই না? অল, এই যে সার্চ ফিল্টার, আমার এই অপশনটার নাম দিয়েছিলাম আমি সার্চ ফিল্টার। এই সার্চ ফিল্টারের কালারটিকেও আমি যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমাকে সার্চ ফিল্টার এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পরে আমাকে এখান থেকে একইভাবে শেপ টুলের মাধ্যমে এখান থেকে ক্লিক করে এখানে হচ্ছে কি আমি ফিল কালারটাকে নন করা ছিল, আপনার নন করা আছে ফিল কালারটি, এই যে এরকমটা আছে ফিল কালার নন এবং স্ট্রোক কালার আছে ব্ল্যাক কালারের মতো একটি কালার। সো এখান থেকে আমরা স্ট্রোক কালারটাকে নন করে দিব এবং ফিল কালারটাকে আমরা হচ্ছে গিয়ে আমাদের প্যালেট থেকে কালারটি আমরা অ্যাড করে দিব। একইভাবে নেক্সট যে বিষয়টি, এই অলের টেক্সটের কালারটি আমাদের এই যে অল, এই টেক্সটের কালারটি যদি আমি চেঞ্জ করতে চাই এখানে অল লেখাটিতে সিলেক্ট করে আমি হচ্ছে গিয়ে এখান থেকে টাইপ টুল সিলেক্ট করে এই টাইপ টুলের মাধ্যমে আমি এখান থেকে কালারটিকে আমার পছন্দ মতো কালার আমি এখানে চেঞ্জ করছি, রাইট? আমি যদি ব্লু দেই, আমি যদি পিঙ্ক দেই, ইটস মাই চয়েস আমি কী দিব। সো আমি এখানে হোয়াইট রেখে দিলাম, প্লেন হোয়াইট রেখে ওকে দিয়ে দিলাম। অলরাইট, নেক্সট স্টেপ যেটি সেটি রয়েছে গিয়ে আমাদের এই যে ট্রাইঅ্যাঙ্গেলের মতো যেই শেপের আইকনটি, এই আইকনটি আমরা কীভাবে ড্র করেছি। দেখেন এখানে একটা পলিগনের মতো আছে। ওকে, এখানে পলিগন আমি একটু ড্র করে দেখাই, এই জায়গাটাতে আমি একটু ড্র করে দেখাই। এই ধরনের শেপ ক্রিয়েট করার জন্য আমাকে যেটা করতে হবে, এইখানে ক্লিক করতে হবে, এই শেপ টুলে ক্লিক করে ধরে আমাকে পলিগন টুলটি সিলেক্ট করতে হবে। পলিগন টুলটি সিলেক্ট করলাম। পলিগন টুলটি সিলেক্ট করার পরে আমি এই যে পলিগন টুলটি সিলেক্ট করার পরে আমি জাস্ট একটা ক্লিক করব, মাউসের একটা ক্লিক করলাম যে কোনো একটা জায়গায়, ক্লিক করে এখানে যা আছে থাকুক, নো প্রবলেম, এটা আমার হেডেক না, বাট একটু নাম্বার অফ সাইড, এই নাম্বার অফ সাইডে আমি 3টা সাইড দিব, কারণ আমার এখানে কয়টা সাইড আছে, 1টা 2টা 3টা, ট্রাইঅ্যাঙ্গেল, রাইট? এই ট্রাইঅ্যাঙ্গেলটা দিয়ে অবশ্যই এখানে যদি স্টার টিক করা থাকে কিংবা স্মুথ কর্নার টিক করা থাকে সেগুলোকে আমরা আনচেক করে দিব। এখানে আমরা চেক বাটনটিতে ক্লিক করে আমরা যদি স্টারে ক্লিক করা থাকে আমরা এখান থেকে এটাকে আনচেক করে দিব, ঠিক আছে? এভাবে যেভাবে আছে ঠিক সেভাবে আমরা ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে দেখেন সাইজটা খুব ছোট আসছে না, আমি একটু কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। শিফট ধরে একটু বড় করে দিলাম। অলরাইট, সো এখানে আপনারা একটা ট্রাইঅ্যাঙ্গেল চলে আসছে, দেখতে পাচ্ছেন তো? এই ট্রাইঅ্যাঙ্গেলটার সাইজটাকে আমরা কি করব, আমরা হচ্ছে গিয়ে কন্ট্রোল টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করার সাথে সাথে এটাকে আমরা একটু শিফট ধরে যদি আমরা একটু রোটেট করে নিই, শিফট ধরে যদি একটু রোটেট করে নিই, এই যে এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিলাম। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করার পরে এই নিচের অংশটুকু দেখেন অনেক বেশি বড় হয়ে গেছে। এটাকে আমরা জাস্ট যদি এভাবে করে উপরের দিকে ড্র্যাগ করে নিয়ে আসি, আমার মনে হয় যে হয়ে গেছে, আমাদের এই শেপটি তৈরি হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে, এবার হচ্ছে গিয়ে আমি যদি একটু কিবোর্ড থেকে জুম বাটনটা প্রেস করে একটু বড় করে নিই স্ক্রিনটা। অলরাইট, এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার দেখেন স্ট্রোক আছে, এটার একটা ফিল কালার আছে, তাই না? স্ট্রোক এবং ফিল কালারটা আমি অফ করে দেওয়ার জন্য এখানে আমি আবার শেপ টুলে ক্লিক করলাম, স্ট্রোক কালারটাকে ক্লিক করে আমি স্ট্রোক কালারটাকে নন করে দিলাম। অলরাইট, এবং এটার ফিল কালারটা হোয়াইট আছে, হোয়াইটই থাকবে। এবং এখানে আমি আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা যেহেতু ডার্ক, আমি এখানে কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে শিফট চেপে একটু ছোট করে নিয়ে আসবো। আমার ঠিক যতটুকু প্রয়োজন হবে ঠিক ততটুকু অনুযায়ী আমি ছোট করে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি এন্টার দিলাম।
এন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ছোট হয়ে গেল। এরপর এটাকে ড্র্যাগ করে নিয়ে এসে আমি আমার পছন্দ মতো জায়গায় বসিয়ে আবার যদি এটার সাইজ ছোট বড় করতে হয় আমি ছোট বড় করে নিতে পারবো। আপু আপনি কি বুঝতে পেরেছেন? যদি না বুঝেন আমাকে বলেন, আমি আরেকবার দেখাই দিচ্ছি। একসাথে এতগুলো বলছেন তো সব মাথার উপর দিয়ে গেছে। এত সমস্যা নেই, আমি করতেছি, আমি আপনাকে না পারলে সেখানে বলবো। আচ্ছা ঠিক আছে, আপনি একটু চেষ্টা করলে আমার মনে হয় হবে। এখানে আমাদের স্যারের তো সবগুলো মুখস্থ, এই জন্য উনি খুব দ্রুত বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, সরি, আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আমি আরেকবার একটু বলে দিই, তাহলে আমার মনে হয় যে খুব ইজিলি করতে পারবেন। প্রথম কাজটা স্যার একটু স্লো গেলেই হবে, একটু স্লো। স্লো গেলেই হবে। আচ্ছা ঠিক আছে, তো ফার্স্টে আমি একটু, আমার মনে হয় যে আমি একটু ড্র করেই দেখাই, সবচেয়ে ভালো হয়। একটা রেক্টেঙ্গেল ড্র করলাম, এটার ফিল কালারটা আমি নন করে দিই, স্ট্রোক কালারটা আমি ব্ল্যাক করে দিই। ওকে, এরপরে আমি এটাকে জাস্ট ডুপ্লিকেট করে নিয়ে আসলাম। আচ্ছা, আমি আদার্স লেয়ারগুলো একটু ডিলিট করে দিই, তাহলে আমার জন্য দেখতে সুবিধা হবে। সো এটা হচ্ছে কি আমার কি, এটা হচ্ছে কি আমার সার্চ এরিয়া, তাই না? সার্চ এরিয়া, এখানটা থেকে কিছু লিখে সার্চ করবে। আর এটা হচ্ছে আমার সার্চ বাটন এরিয়া, বাটন বিজি উপরেরটা। স্যার ওই সার্চ যে আইকনটা, ওইটা কিভাবে কালার করবো? এটা আমি পারতেছি না কালার করতে, বুঝতেছি না কি হলো। সার্চ বাটনটা আমি যদি এখানে ক্লিক করি, টাইপ টুল সিলেক্ট করে আমি যদি এখানে লিখি সার্চ, কালারটা হোয়াইট থাকার কারণে দেখা যাচ্ছে না, আমি ব্ল্যাক করে দিই। এবং এখান থেকে আমরা ফন্ট অসামটি সিলেক্ট করে দিই, ফন্ট অসাম, সরি, দিস ওয়ান, রাইট। সো এখানে নিয়ে এসে আমি একটু ছোট করে দিই, কন্ট্রোল টি, এবং সার্চ আইকনটি আমি রাখবো হচ্ছে কি এই বক্সের একদম মিডল বরাবর, যেন আমার ডানে বামে উপরে নিচে সমান জায়গা থাকে। সো এই জায়গাটাতে আমি কি করব, আমার এই বর্ডারের কালারটা চেঞ্জ করব এবং আমার এই আইকনটার কালার চেঞ্জ করব। আইকনটা কি আকারে আছে দেখেন, এখানে টেক্সট আকারে আছে, এখানে দেখতে পাচ্ছেন আইকনটা কি আকারে আছে, টেক্সট আকারে আছে, তাই না? সো আইকনের কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই, দুইভাবে চেঞ্জ করতে পারি। আমি এখানে সিলেক্ট করে আমি যদি এখানে প্রপার্টিসে ক্লিক করি, প্রপার্টিসে ক্লিক করলে এখানে কালারটা চেঞ্জ করতে পারবো। কালারটা এখানে ব্ল্যাক আছে, আমি চাইলে এখানে রেড করে দিলে আমার এখানে কালারটা রেড হয়ে যাবে। অথবা আমি যদি এই কালারটিকে টাইপ টুল সিলেক্ট করে করতে চাই, ন্যাভিগেশন বার থেকে এই টিতে ক্লিক করে আমি যদি টাইপ টুলে ক্লিক করি, টাইপ টুলে ক্লিক করলে আমার ন্যাভিগেশন বারটা টাইপ টুলে ন্যাভিগেট করবে। টাইপ টুলটা ন্যাভিগেট করার সময় এখানে দেখবেন যে এখানে কালারটা আপনার রেড হয়ে গেছে, এখানে কালারটা আমরা আমাদের পছন্দ মতো কালার এখানে আমরা অ্যাড করতে পারছি। ওকে, এখান থেকে আমি স্যার পেরেছি, ওকে, ভালো লাগবে না। আচ্ছা ঠিক আছে, এবার বর্ডারের কালারটা কিভাবে চেঞ্জ করবেন সেটা বুঝতে পেরেছেন কি? বর্ডারের কালারটা চেঞ্জ করতে হলে আপনাকে এই বর্ডারটা সিলেক্ট করতে হবে এবং এই বর্ডারটা সিলেক্ট করে আপনি প্রপার্টিস টুল থেকেই আপনি কালার চেঞ্জ করতে পারবেন। স্যার আমি কাজটা করে আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এখান থেকে আপনারা প্রপার্টিস থেকেও কালারটা চেঞ্জ করতে পারবেন, নো প্রবলেম। এখান থেকে আমি যদি এই কালারটা দিয়ে দিই এবং স্ট্রোক কালারটা যদি নন করে দিই, তাহলে এই প্রপার্টিস থেকেও করা সম্ভব। যদি আমি বারবার টুল সিলেক্ট করতে যদি আমার একটু ঝামেলা হয়, সেক্ষেত্রে আমি প্রপার্টিস প্যানেল থেকেও কালারটি চেঞ্জ করতে পারবো। তবে নতুন ভার্সনেই শুধুমাত্র এই প্রপার্টিসের অপশনটি রয়েছে, পুরাতন ভার্সনে এই প্রপার্টিসের অপশনটি নেই। এই জন্য আমি বারবার আপনাদেরকে এই টাইপ টুল মানে টুল সিলেক্ট করে ন্যাভিগেশন বার থেকে চেঞ্জ করা দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা স্যার আমাদের মূল কাজটা হওয়া উচিত যে যতগুলো টুল আছে এই টুলের শর্টকাট গুলো যত দ্রুত মুখস্থ করা যায় ততটাই মনে হয় ভালো। হ্যাঁ, যেমন টি এর টাইপ টুলের শর্টকাট হচ্ছে টি, শেপ টুলের শর্টকাট হচ্ছে ইউ। আপনি যদি ইউ প্রেস করেন কিবোর্ড থেকে, ইউ প্রেস করলে আপনার এই শেপ টুলটা সিলেক্ট হয়ে যাবে। স্যার প্রত্যেকটা টুলের উপরে মাউসটা গেলে, মাউসের কার্সারটা গেলে ও শো করে আসলে যে ও কোন বাটনটা ক্লিক করলে কি পাওয়া যাবে। এটা আসলে আপনার কাজ করতে করতে প্র্যাকটিসের মাধ্যমে আমার মনে হয় যে হয়ে যাবে। যেমন পেন টুলের পি, মানে টুলের নাম জানলেও কিন্তু জানা যায়। যেমন ইরেজার টুলের হচ্ছে গিয়ে ই, তাই না? তারপর হচ্ছে ব্রাশ টুলের হচ্ছে বি, এগুলো জানা যায়। যেমন গ্রেডিয়েন্ট টুলের হচ্ছে জি, তাই না? এগুলো আসলে আপনারা কাজ করতে করতে জানবেন। মুভ টুলেরটা খালি একটু ভিন্ন, ভি, ভি ফর মুভ টুল, রাইট? সো এভাবে করে আমরা করবো। আচ্ছা যাই হোক, স্যার আমার একটা সমস্যা ছিল। জি জি বলে ফেলুন।
শেপ ড্র করার পরে আমরা হচ্ছে কন্ট্রোল টি দিয়ে যখন ওটাকে আমরা ছোট বড় করতে যাই, তখন আপনার ওখানে একটা সেন্টার পয়েন্ট আসে, কিন্তু আমার ওটা আসে না। আচ্ছা, মানে আমরা যখন হচ্ছে গিয়ে কোনো অবজেক্টকে আমি যদি এই বাটনটাকে যদি এখানে নিয়ে আসি, কন্ট্রোল টি দিলাম, ওকে, কন্ট্রোল টি দেওয়ার পরে আমার এখানে যেরকম সার্কেলটা আসছে, এই যে এরকম যে ডটগুলো আসছে, এই ডটগুলো আপনার এখানে আসছে না, তাই তো? এটাই তো আপনার প্রশ্ন? ডট আসছে, কিন্তু সেন্টার একটা পয়েন্ট যে আপনার ওখানে শো করছে, আমার ওটা আসছে না। আমার চারপাশে আসছে কিন্তু মাঝখানটা আসছে না। সেন্টারের যে পয়েন্টে এটি আসছে, এটি আপনার শো হচ্ছে না। জি জি। আচ্ছা, এটা হচ্ছে পিভট পয়েন্ট। এটা শো করার জন্য উপরে নেভিগেশন বারের দেখবেন যে একটি অপশন রয়েছে, যে এখানে সেন্টার পয়েন্টের পাশে, এটা হচ্ছে কি পিভট পয়েন্ট বলে আর কি, পিভট পয়েন্ট অথবা অ্যাঙ্কর পয়েন্টও বলে অনেকে। এই অ্যাঙ্কর পয়েন্ট বা পিভট পয়েন্টের পাশে একটি টিক চিহ্ন দেওয়া আছে। এই টিক চিহ্ন যদি আমি ক্লিকটা উঠিয়ে দিই, তাহলে আমার অ্যাঙ্কর পয়েন্ট ডিসেবল হয়ে যাবে, আমার অ্যাঙ্কর পয়েন্ট থাকবে না। আমি যদি এই টিক চিহ্নতে ক্লিক করি, তাহলে আমার এই অ্যাঙ্কর পয়েন্টটি ভিজিবল হবে। এটাই কি আপনার প্রশ্ন ছিল? জি, ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আচ্ছা এটা ঠিক দেওয়া থাকুক, ওকে। এরপরে আমি যদি আর কারোর কোনো প্রবলেম থাকলে বলতে পারেন, আর কেউ যদি কোনো ধরনের সমস্যা কনফিউশন থাকে বলবেন। এইগুলো না ছোট ছোট বিষয়, এই বিষয়গুলো যদি আপনারা ক্লিয়ার হয়ে না যান, তাহলে কিন্তু পরে নানা ধরনের সমস্যার সম্মুখীন হবেন, বুঝতে পেরেছেন? এই বিষয়গুলো আপনারা এখনই ক্লিয়ার হয়ে যাবেন। আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে যে ছোটোখাটো বিষয় হোক, বাট জিনিসগুলো জেনে যাই, ক্লিয়ার হয়ে যাই, যেন আমরা কাজের ক্ষেত্রে ফিউচারে আমাদের যেন প্রবলেম না হয়, ওকে। আচ্ছা, তো এরপরে যদি কারো কোনো সমস্যা থাকে বলবেন। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে গিয়ে এই স্যার একটু দেখবেন পেজটা। জি জি, আপনি শেয়ার করুন। আপনি শেয়ার করেছেন? চমৎকার, নাইস। এখন এই যে কালারটা ব্ল্যাক আছে, কালারটা আমার মনে হয় যে যদি ব্ল্যাক না দিয়ে আপনি আপনার লোগোর যে ডার্ক কালারটা রয়েছে, বা উপরের যে ডার্ক মেজেন্টা কালার ব্যবহার করেছেন, মেজেন্টা কি এটা, যাই হোক, মেরুন কালারও বলে অনেকে, এই উপরের যে মেরুন কালারটা ব্যবহার করেছেন, সেটা ব্যবহার করার জন্য আপনি এই ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করে প্রপার্টিস প্যানেলটিতে ক্লিক করুন, উপরে, হ্যাঁ এখানে ক্লিক করুন, এখান থেকে কালারটাতে আপনি হচ্ছে গিয়ে ক্লিক করুন। কালারটা তো ব্ল্যাক না, ওইটাই ছিল, মনে হয় একটু বেশি গাঢ় হয়ে গেছে। আচ্ছা, মেবি এই যে এখান থেকে আপনি এই কালারটা, আমি দেখছি এখন, দেখেন এই যে রাইট নাও আমার মনে হয় যে ঠিক আছে, পারফেক্ট। চমৎকার। অলরাইট, আপুর ডিজাইনটা কিন্তু আসলে প্রশংসনীয়। আচ্ছা, আপনার নিচের দিকের একটু দেখি যে এই নিচের পার্টগুলোতে আপনি কি কাজ করেছেন, একটু যদি দেখান আমাদেরকে। স্ক্রিনটা একটু ছোট করে নেন, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস মাইনাস প্রেস করেন, মানে কন্ট্রোল মাইনাস, হ্যাঁ নাইস, ওকে। এবার একটু নিচের দিকে যদি নিয়ে আসেন, ওয়াও চমৎকার। দেখেন, আপু কিন্তু অলরেডি এখানে কম্পিউটার অ্যাক্সেসরিজ, মোবাইল অ্যাক্সেসরিজ এবং এই জিনিসগুলো অ্যাড করে ফেলেছে। আচ্ছা, এখানেও বেশ চমৎকারভাবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হওয়ার কারণে জিনিসটা সুন্দর হয়েছে। আপু, আপনাকে আমি আরেকটা সাজেশন দিব, সেটা হচ্ছে গিয়ে এই যে টেক্সটগুলো অ্যাড করেছেন, প্রাইস অ্যাড করেছেন প্রোডাক্টের নিচে, তার নিচে যদি আরেকটু সম্ভব হয় একটু বাড়িয়ে আপনি হচ্ছে গিয়ে অ্যাড টু কার্ট কিংবা অ্যাড টু উইশ লিস্টের যে আইকন দুটি রয়েছে, সেই দুটো কিন্তু অ্যাড করে দিলে আমার মনে হয় যে আরেকটু ভালো লাগবে। আচ্ছা, তারপরে যাই আস্তে আস্তে। ওকে, ওয়াও, এই ব্যানারটা কি আপনি তৈরি করেছেন? এই যে নিচের যে ব্যানারটি, আপকামিং এমআই আপকামিং বেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন, এটা কি আপনি তৈরি করেছেন? এই সম্পূর্ণটা আপনার ডিজাইন করা? জি স্যার, এইটা করতে করতে আমার, হ্যাঁ আমার কালকে 3:30 বাজছে রাত। ওয়াও, সিরিয়াসলি ঘুমাইতেও পারিনি। আচ্ছা, সবার কাছ থেকে একটু মতামত জানতে যাচ্ছি, কেমন হয়েছে আপুর এই ডিজাইনটা? স্যার প্রথম পুরস্কার তো নিয়ে গেল স্যার। ইউনিক বুঝছেন? না, ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে ডিজাইনটা। সো আপু, থ্যাংক ইউ, তাহলে আমার রাত জায়গাটা সার্থক হইলো। আপনি মানে খুবই ভালো কাজ করেছেন, এবং আমি আপনার কাছে অনুরোধ করবো যারা কাজ পারছে না তাদেরকে আপনি হেল্প করবেন অবশ্যই, ঠিক আছে? নিতেই পারি না। আর প্রথম পুরস্কারটা তো নিয়ে গেল স্যার। ইস, এখন তো বেশি বেশি বলতেছেন। আচ্ছা, এরপরে একটু দেখি আমরা, এরপরের পার্টগুলো একটু দেখি।
লেটেস্ট প্রোডাক্ট, আচ্ছা ঠিক আছে। এরপরে ফার্স্ট ট্রাই ডেলিভারি 7 days ডেলিভারি। আচ্ছা এই জায়গাটা একটু দেখেন আপু, এখানে দেখেন আপনার টেক্সটগুলোর অ্যালাইনমেন্ট যদি মিডল অ্যালাইন হয় তাহলে দেখেন যে একটু মিডল অ্যালাইন করে নিতে হবে। 4টা টেক্সটকে আপনি সিলেক্ট করে এই যে মিডল ভার্টিক্যালি অ্যালাইন, যেটা ভার্টিক্যালি অ্যালাইন মিডল অ্যালাইন, সেটা একটু করে নিলে আমার মনে হয় দেখতে একটু সুন্দর লাগবে। মানে প্রত্যেকটা টেক্সট এই বক্সগুলোর মাঝখান বরাবর বসবে, বুঝতে পেরেছি? একদম সেন্টার পয়েন্ট বরাবর। জি স্যার, আমি আসলে কাজগুলো সম্পূর্ণ করতে পারি নাই, আর অনেক রাত হয়ে গেছে, তারপরে শোয়ার পরে আর তো ঘুমাইতেও পারি নাই, এক করতে সকালবেলা উঠতে হয়েছে, যার কারণে আর কিছু করতে পারি জি জি। আচ্ছা এরপরে আমরা ফুটারটা যদি একটু দেখি, ফুটারটাতে আপনারা লক্ষ্য করেন যে আপু কিন্তু আমরা যেভাবে গাইডলাইনটা প্রোভাইড করেছিলাম যে আমাদের পেমেন্ট মেথড প্লাস হচ্ছে কি আমাদের যেই টেক্সটের স্টাইলগুলো, যেমন এখানে পেজের লিঙ্কগুলোর নিচে আন্ডারলাইন করে দিয়েছে, ইটালিক করে দিয়েছে, এবং একই সাথে সে গুগল ম্যাপের একটি ম্যাপও বসিয়েছেন। আর লোগোটা কিন্তু আসলেই সত্যিই প্রশংসনীয়, লোগোটা খুবই চমৎকার হয়েছে। সো ঠিক আছে আপু, আমাদের আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো আমি আলোচনা করছি একটা একটা করে, ঠিক আছে? আচ্ছা তো এখানটায় আমি একটু প্রেজেন্ট করি, আপনার স্ক্রিনটা দেখেছি। আর কারো যদি কোনো অসুবিধা থেকে থাকে আমার সাথে ফিল ফ্রি, মানে কেউ হেজিটেশন নিয়ে বলবেন না, মানে কারো যদি কোনো সমস্যা থাকে সেটা যত ছোটই হোক না কেন আমার সাথে শেয়ার করবেন, এবং এই ছোটোখাটো প্রবলেমগুলো আমরা ক্লাসেই সলভ করে নিব, ঠিক আছে? আমরা যেন ক্লাস থেকে এভাবে বের না হয়ে যাই যে আমাদের মাথার ভিতরে কনফিউশন বা আমরা বুঝতে পারিনি, এভাবে যেন আমরা ক্লাস থেকে বের না হই। আমরা যেন সম্পূর্ণ বিষয়টা ভালো মতো আয়ত্ত করে বুঝে তারপরে আমরা ক্লাস থেকে বের হই, ঠিক আছে? সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে। অলরাইট, সো এখন আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? আমাকে একটু জানাবেন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা সবাই? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা স্যার দেখতে পাচ্ছি না। আচ্ছা, স্যার আমার মনে হয় এখন দেখার কথা, দেখেন তো। জি স্যার দেখতে পাচ্ছি। জি ধন্যবাদ। এখন আমরা যদি একটু আমাদের ডিজাইনটাতে ফিরে আসি, আমাদের এই ডিজাইনটাতে যদি দেখেন আপনারা লক্ষ্য করেন, এই ডিজাইনের মোটামুটি আমাদের ব্যানারটা, আমরা এই ব্যানারটা কিভাবে ডিজাইন করেছিলাম মনে আছে? আমি যদি এই ব্যানারটা একটু ওপেন করে আপনাদেরকে দেখাই, আমাদের স্লাইডার 1, তাই না? এই স্লাইডার 1টাকে যদি একটু ওপেন করে দেখাই, এই স্লাইডারটা ওপেন করার সময় আমরা জেনেছি যে এই স্লাইডারের যে সাইজটা ছিল, আমাদের এই স্লাইডারের সাইজটা যেই সাইজে ছিল সেই সাইজেই কিন্তু আমরা মূলত এই ব্যানারটা বসিয়েছি এখানটায়, তাই না? সো আমাদেরকে যখন এর পরে নিচের যে প্রোডাক্টের অফার ব্যানার, আমরা এখানে বলেছিলাম যে আমরা এখানে একটা অফারের একটা ব্যানার তৈরি করব, এবং আমি আমার কালার প্যালেটটিকে একটু নিচের দিকে নামিয়ে নিয়ে আসি, তাহলে আমার কালার প্যালেটটা আমার ব্যানারের সাথেই থাকলো। সো আমি এখানটাতে এই যে ব্যানার, এই ব্যানারের প্রথমে আমাকে ডিজাইন করতে হলে জানতে হবে যে এই ব্যানারের সাইজটা কত, এই ব্যানারের মাপ আমরা কত পিক্সেল বাই কত পিক্সেল নিব। এটা জানার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে মুভ টুল সিলেক্ট করতে হবে, এবং এই লেয়ারটিতে ক্লিক করে এই লেয়ারটি সিলেক্ট করে নিতে হবে। ওকে, এই লেয়ারটি সিলেক্ট করে নিলাম। আমরা যদি লক্ষ্য করি আমাদের এই যে লেয়ার প্যানেলে এখানে অফার ব্যানার নামে যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারটি সিলেক্ট হয়ে গেছে। এরপরে এই সিলেক্ট করা অবস্থায় আমরা কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করব, Ctrl+T। এটা আমরা সবাই জানি যে Ctrl+T প্রেস করার মাধ্যমে এটা ট্রান্সফর্ম করা হয়, তাই না? ফ্রি ট্রান্সফর্ম। এই ফ্রি ট্রান্সফর্মে যখন আমরা ক্লিক করব তখন আমরা আমাদের নেভিগেশন বারের দিকে যদি একটু লক্ষ্য করি, নেভিগেশন বারটি একটু পরিবর্তন হয়েছে। এখান থেকেই আমরা আমাদের হাইট এবং উইডথটিকে খুঁজে বের করতে পারি। সেটা কিভাবে লক্ষ্য করুন, এখানে ডাব্লিউ, এই ডাব্লিউটা মিন করে হচ্ছে কি আপনার উইডথ, তাই না? এই ডাব্লিউর পাশে লেখা আছে 100%। তো এই পার্সেন্টেজে কেন শো করছে? আমরা তো চাচ্ছি পিক্সেলে, তাই কিনা? এখন পিক্সেলে আনতে হলে আমাদেরকে যেটা করতে হবে, এই 100% লেখাটির উপরে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে এখানে পিক্সেল যেই অপশনটি রয়েছে এই পিক্সেল অপশনটিতে ক্লিক করে দিতে হবে। দেখেন এখন কিন্তু আমার উইডথ 1600 পিক্সেল। একটু আগেই আমাদের আপু বললেন যে উইডথ হচ্ছে গিয়ে 1600 পিক্সেল, রাইট? সো এই 1600 পিক্সেলটা আমরা এখান থেকেই পেয়ে গেলাম রাইট ক্লিক করে পিক্সেল সিলেক্ট করার মাধ্যমে। একইভাবে এটা ডান পাশের দিকে যদি আপনারা লক্ষ্য করেন, এখানে H লেখা আছে, H ফর হাইট, ঠিক আছে? W ফর উইথ এবং H ফর হাইট। হাইটের ডান পাশে লেখা আছে 100%, তাই না? এই 100%-এর উপরে যদি আমরা রাইট ক্লিক করি এবং এখান থেকে যদি আমরা পার্সেন্টেজ থেকে আমরা পিক্সেলের মধ্যে যদি ক্লিক করে নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পাবো এটার হাইট কত। তাহলে এটার হাইট এবং উইথটা আমরা পেয়ে গেলাম।
1600 পিক্সেল হচ্ছে উইডথ এবং হাইট হচ্ছে 350 পিক্সেল। মনে থাকবে? এটা মনে না থাকলে আমরা লিখে নিতে পারি, তাই না? আমরা যেহেতু কাজ করব, আমাদের সাথে একটু কাগজ কলম থাকলে আমরা এটা সাথে সাথে লিখে ফেলতে পারি। কারণ এই সাইজগুলো, এই মাপগুলো আমাদেরকে প্রোভাইড করে দিতে হবে ডেভেলপারকে বা ডিজাইনারকে বা আমাদের যে ক্লায়েন্ট থাকবে সে ক্লায়েন্টকে বলে দিতে হবে যে তোমার এই ব্যানারের জন্য আমি এই এতটুকু জায়গা মানে কি বলে বরাদ্দ রেখেছি, বা এতটুকু জায়গায় হচ্ছে কি তোমার এই ব্যানারের সাইজটুকু, এই সাইজটুকু আমাদের প্রোভাইড করে দিতে হবে। এবং এই যে কালার প্যালেটটি আমরা ব্যবহার করছি সেই কালার প্যালেট আমাদেরকে প্রোভাইড করতে হবে। এবং আমরা যে ফন্টগুলো ব্যবহার করছি সেই ফন্টগুলো আমাদেরকে প্রোভাইড করতে হবে। যে আইকনগুলো ব্যবহার করছি সেই আইকনগুলো প্রোভাইড করতে হবে। তার মানে হচ্ছে আমার ডিজাইনে আমি যা কিছু ব্যবহার করব, সাইজ, কালার, ফন্ট, আইকন, ইমেজ, যা কিছু আমি ব্যবহার করব সব কিছুই আমার ক্লায়েন্টকে প্রোভাইড করতে হবে। তা না হলে ডেভেলপার কোথা থেকে পাবে, তাই না? ডেভেলপারকে তো পেতে হবে জিনিসগুলো। সো এগুলার কাজ হচ্ছে একজন ডিজাইনারের, যে আমরা সব কিছু প্রোভাইড করে দেবো। অলরাইট, আমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছি যে কিভাবে আমরা একটা ফ্রেম থেকে তার সাইজটা আমরা বের করে নিতে পারবো। বুঝছি না ভাই, পিএসডি ফাইলটাকে এসটিএমএল এ কনভার্ট করবে নাকি এসটিএমএল বা সিএসএস দিয়ে সম্পূর্ণ আবার তৈরি করবে ডেভেলপার? না, ডেভেলপার হচ্ছে কি পিএসডি টু এইচটিএমএল কনভার্সন করে নিবে আর কি, ঠিক আছে? এটার জন্য কিন্তু কিছুটা কোডিং জানা লাগে, কোডিং নলেজ থাকা লাগে, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমি পরবর্তীতে চলে যাচ্ছি। সো আমি সাইজটা জানলাম কত, 1600x350 পিক্সেল। তাহলে আমাকে এরকম একটা ব্যানার ডিজাইন করার জন্য আমি এখানটায় ডিজাইন করতে পারি, কিন্তু এখানে ডিজাইন করলে আমার অলরেডি অনেকগুলো লেয়ার রয়েছে, যার জন্য আমার ডিজাইনের করার ক্ষেত্রে আমার কি হবে, একটু হজবরল লেগে যাবে, বা আমার চিন্তা ভাবনাটা একটু মানে খুঁজে পেতে, লেয়ারগুলো খুঁজে পেতে আমার একটু কষ্ট হবে না। এটার জন্য আমি একটা নিউ প্রজেক্ট করে নিব, ফাইলে ক্লিক করব। তার আগে আমি এখান থেকে ফাইল। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। জি জি, বলে ফেলুন। এই যে শপিং কার্টটা যে নিচ্ছি, এটা আমি আসলে আলাদা করে নিয়েছি। ওখানে যে ফন্ট অপশন, ওখানে কিন্তু লিখলে কারের আইকন আসে, বাট শপিং কার্টের আইকনটা আসে না। সেক্ষেত্রে আসলে কি করব? ফন্ট অসামের ক্ষেত্রে আপনাদেরকে আমি প্রথম দিকে যখন আমরা নতুন কাজ করব, যেহেতু আমরা বিগিনার, সো আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে ফন্ট অসামের ওয়েবসাইটটা অন করে রাখতে হবে। কারণ আমরা জানি না যে আসলে কি লিখলে কোন আইকনটা আসবে, এটা কি আমরা জানি? এটা আমরা জানি না। সো এটার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ফন্ট অসামের যেই মূল ওয়েবসাইটটি রয়েছে সেটা ওপেন রাখতে হবে, এবং সেখান থেকে আমরা সার্চ করে করে দেখব যে আসলে কোন লেখাটার জন্য আসলে কোন আইকনটি চলে আসবে। যেমন আমার কাজের ক্ষেত্রে আমি কিছু আইকন আমার মুখস্থ হয়ে গেছে, সো এই কারণে আমি বারবার ফন্ট অসাম ওয়েবসাইটে আসি না, আমি কিছুটা লিখেই আমি কভার করে দিতে পারি। সো আপনারা যেহেতু নতুন, আপনাদের জন্য আমি যেটা অনুরোধ করবো যে আমার কি লাগবে, আমার লাগবে কার্ট আইকন, রাইট? আমি কার্ট আইকন লিখে যদি এখানটায় fontawesome.com এই কার্ট আইকন লিখে যদি আমি এখানে ক্লিক করি, সার্চ করি, তাহলে আপনাদেরকে দেখাচ্ছি আমি। নেটটা একটু স্লো আমার এখানটায়, আসলে অনেক কিছু চলছে একসাথে, রেকর্ডিং চলছে, ভিডিও কলিং চলছে, ফটোশপ ব্যবহার করছি, সো যার কারণে আমার সিস্টেমটাও একটু স্লো। আচ্ছা স্যার, আপনি কাজ দেখান, সমস্যা নাই, আমি পরে এটা দেখবো। মানে আমি যেটা বলছিলাম আসবে, সমস্যা নেই, আমরা একটু অপেক্ষা করি 1-2 মিনিট। এই যে চলে আসছে অলরেডি। ওকে, সো এখানে যদি আপনি লক্ষ্য করেন যে কার্টের আইকনগুলোও শো করবে। এখন এই যে নিচের যে লেখাগুলো, এগুলোই মূলত আমরা টাইপ করি। ওকে, সো এখানটায় যদি আমরা লক্ষ্য করি যে শপিং কার্ট আসবে, একটু লোড হতে সময় লাগে আর কি, মানে নেটও আজকে একটু স্লো মনে হচ্ছে। এই যে, সো এই যে দেখেন শপিং হাইফেন কার্ট, এই যে এই লেখাটাকেই আমরা মূলত যদি কপি করে নিয়ে আসি, রাইট ক্লিক করে সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি করব। কি ব্যাপার, সরি। এই যে ফন্টটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে কপি করতে পারি, অথবা কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করতে পারি। এই কপি করে নিয়ে এসে আমি আমার সিস্টেমের যে কোনো জায়গায় যদি লিখে দিই, যেমন আমার এখানে আমার ফন্ট আছে কি সার্চ ফন্ট, এখানে যদি এনে আমি যদি পেস্ট করে দিই,
পেস্ট করে দিলে আমার কার্ট চলে আসছে, তাই না? এবং এখান থেকে যদি আমি অন্য কোনো ফন্ট ক্লিক করি, অন্য ফন্ট ক্লিক করলে আসলে আমি অ্যাকচুয়ালি দেখতে পাবো যে আমার লেখাটা কী ছিল, শপিং হাইফেন কার্ট। ঠিক আছে, মানে শপিং কার্ট, এই শপিং কার্টের মাঝখানে একটা হাইফেন দিয়েছে। সো শপিং হাইফেন কার্ট এটা দেওয়ার পরে এখান থেকে আমরা আমাদের ফন্ট অসামটা যদি এখন সিলেক্ট করে দিই, ফন্ট অসাম সিলেক্ট করে সলিডে নিয়ে আসলে আমার এটা হয়ে গেল। ওকে, সো আমি এখানে যদি বসাই, দ্যাটস ইট। জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওয়েলকাম। সো এই সাইজটা আমরা নিয়ে আসলাম, আমাদের এই ব্যানারের এই সাইজটি আমরা এইখানটাতে আমরা নিয়ে আসলাম। কই নিয়ে আসি নাই? আচ্ছা, তো এই সাইজে আনার জন্য আমাদেরকে নতুন একটা ফাইল ওপেন করতে হবে, নতুন একটা পিএসডিতে আমরা কাজ করব। সেটার জন্য আমাদের কি করতে হবে? ফাইল মেনুতে ফাইলে ক্লিক করে নিউতে ক্লিক করতে পারি, অথবা কিবোর্ড থেকে Ctrl+N প্রেস করতে পারি। এই Ctrl+N অথবা ফাইল মেনুতে নিউতে ক্লিক করার পর আমরা জানি আমাদেরকে এখানে আর্টবোর্ডের নামটা দিয়ে দিতে হবে। এটার নাম আমি দিয়ে দিলাম ওয়েব ব্যানার। অলরাইট, এই ওয়েব ব্যানার দেওয়ার পরে এটার উইডথটা আমরা দেখেছিলাম 1600, মনে আছে? 1600, এবং হাইট দেখেছিলাম 350, এবং অবশ্যই সেটা পিক্সেল, অবশ্যই পিক্সেল। রেজুলেশন আমরা এখানে 150 রাখতে পারি, অথবা 72 আমরা রাখতে পারি। 72 রাখাটাই উত্তম, কারণ হচ্ছে গিয়ে আমাদের ওয়েবসাইটের ইমেজের সাইজটা কি হতে হবে? একটু ছোট হতে হবে, তাই না? মানে সাইজটা একটু কম হতে হবে যেন আমার ওয়েবসাইটের লোডিং টাইমটা কম লাগে। সো এই কারণে আমি এখানে রেজুলেশনটা দিয়ে দিলাম 72। অলরাইট, 72 বা আমি 100ও দিয়ে দিতে পারি। 100 দিলেও আমার মনে হয় খুব বেশি জায়গা নষ্ট হবে না। 100 দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। সো আমার এই ব্যানারটা চলে আসলো। আমার ঠিক এখানটায় যেই ব্যানারটা ছিল, এই ব্যানারটা এই একই সাইজের একটি ব্যানার এখানে ওয়েব ব্যানার নামে চলে আসলো, এই যে এখানে দেখতে পাচ্ছেন। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে এই ব্যানারটার উপরে কোনো কিছু ডিজাইন করা বা কোনো কিছু ড্র করা, রাইট? সো এখানে আমরা কি করতে পারি? আমরা অফার ক্রিয়েট করে আমরা যে কোনো আমরা যারা একটু পিছনে পড়ে আছি, বিশেষ করে আমি, স্যার একটু ছোলো গেলে ভালো হয় স্যার, কাজটা করতে পারি সাথে সাথে। আচ্ছা, আমি আরেকটু স্লো যাব। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এই ধরনের সাজেশনগুলো আপনারা দিবেন। যদি আমার বোঝাতে কোনো অসুবিধা হয় বা কোনো প্রবলেম হয়, বলবেন যে আবার রিপিট করেন, কিংবা হচ্ছে গিয়ে একটু স্লো বলেন, কিংবা একটু বলবেন। স্যার আপনি এমনিতে খুব দ্রুত বলেন, কিন্তু ক্যাপচার করতে সময় লাগে, আর কিছু না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি খুব দ্রুত বলি। আচ্ছা, আমি সরি সেটার জন্য, এটা হয়তো আমার ব্যক্তিগত একটা অভ্যেস। আচ্ছা, এমন কেউ কি আছে যার অ্যাটেন্ডেন্স হয় নাই? এমন কেউ কি আছে এখানে? কারো অ্যাটেন্ডেন্স না হলে কিন্তু বলবেন, আমি অ্যাটেন্ডেন্স নিয়ে ফেলেছি অলরেডি সবার। আচ্ছা, সো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখন আমরা একটা ব্যানার ডিজাইন করব। সো ব্যানার ডিজাইন করার ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা জিনিস লাগবে, কয়েকটা এলিমেন্ট লাগবে। যেমন আপনারা ইতিমধ্যেই মৌসুমী আপুর একটা ব্যানার দেখেছেন, তিনি কিন্তু মোবাইল ডিভাইস, কয়েকটা মোবাইল, সুন্দর সুন্দর মোবাইলগুলো নিয়ে এসে সে একটা ডিজাইন করেছে, তাই না? তাহলে কি লাগছে? প্রোডাক্টের ইমেজ লাগবে, রাইট? সেকেন্ড জিনিস লাগবে, আমি বলেছিলাম যে আমি একটা অফার ক্রিয়েট করব। অফারের জন্য আমার একটা অফার লাগবে, যে একটা কিনলে একটা ফ্রি, কিংবা হচ্ছে গিয়ে যে কোনো একটা অফার লাগবে। সো আমাকে একটু আপনাদের কাছ থেকে আমি একটু সাজেশন চাচ্ছি যে কি ধরনের অফার বা কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করলে ভালো হয়, একটু বলেন তো কাইন্ডলি। স্যার আমি কিন্তু অফার টফার কিছু দেইনি। হ্যাঁ, সমস্যা আছে? না না না, কোনো সমস্যা নেই। এটা আমাদের একটা থিঙ্কিং, জাস্ট আর কিছুই না। এটা আমরা নিজেরা একটা থিঙ্কিং করে নিচ্ছি যে আমরা একটা অফার দিব। না, আমি জাস্ট ওখানে লিখেছি আপকামিং কিছু মোবাইল আসতেছে, সেটার জন্য একটা অ্যাড দেখানো হয়েছে, মানে ওইভাবে অফার টফার কিছু দেখিনি। জি, ওইটাও কোনো সমস্যা নেই, ওইটাও ওকে, নো প্রবলেম। আচ্ছা, এখন আমাকে একটু কেউ সাজেস্ট করেন যে আমরা কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারি বা কি ধরনের প্রোডাক্টের উপরে ব্যানার করতে পারি। এনিওয়ান? স্যার ল্যাপটপের উপরে কোনো ছাড় আছে এরকম কিছু দেয়া যায়? আচ্ছা, ল্যাপটপটা একটু স্যার মোবাইল ফোন নিয়ে করতে পারেন। কি নিয়ে? স্যার ল্যাপটপ তো উপরে দেখানো হয়েছে। হ্যাঁ, ল্যাপটপটা মোবাইল ফোন নিয়ে করেন। কি করা যেতে পারে? ব্যানার অনলাইন শপিং কি নিয়ে বুঝি নাই। নিউ গেজেট নিয়ে করা যায়, নিউ গেজেট। ওই যে অনলাইন শপিং গুলো আছে, মানে আজকের দিন দ্বারা, যদি ওগুলোর উপরে কোনো ব্যানার।
অনলাইন শপিং, স্যার টেলিভিশনের উপরে করতে পারেন। টেলিভিশন। আচ্ছা, আর কারো কোনো মতামত? আর কেউ কি কিছু বলতে চান? আচ্ছা, টিভি স্যার আমরা এডিএসএল রাউটার নিয়ে কাজ করতে পারি, কারণ এটা আমি খুঁজতেছি কোথাও পাই না। রাউটার নিয়ে? আচ্ছা, রাউটার নিয়ে অলরেডি আমি একটা ব্যাচে করাইছি, একটু দেখাই আপনাদেরকে। সমস্যা নেই। এই যে রাউটার নিয়ে করা হয়েছে একটা, খুবই সিম্পল একটা ডিজাইন করছিলাম। এই যে এইটা দেখতে পাচ্ছেন। সো রাউটার নিয়েও করা যায়, রাউটারটা থাক, এটার স্যাম্পলটা পাবেন আপনারা, নো প্রবলেম। এটা আপনাদের ক্লাসরুমে ড্রাইভে আপলোড করা আছে। একটু ডিফারেন্ট কিছু করি, মানে একটু অন্য কিছু। আচ্ছা, টেলিভিশন। ভাইয়া নিউ কোনো গ্যাজেট নিয়ে করতে পারি? নিউ গ্যাজেট, মোটরসাইকেল নিয়ে করেন তাহলে। মোটরসাইকেল, মোটরসাইকেল, রেফ্রিজারেটর, ফ্রিজ নিয়ে করা যায়। ক্যামেরা নিয়ে করতে পারেন। ক্যামেরাটা আমার মনে হয় একটু ভালো লাগবে, ক্যামেরাটা নিয়ে করি। সো ক্যামেরার যদি আমি লিখে সার্চ করি, এখানে বেশ কিছু ক্যামেরা আছে। আচ্ছা, ক্যামেরা নিয়ে করছি, কারো কোনো প্রবলেম নেই তো? একটা করলেই হইলো, আসলে আমাদের শিখাটাই হলো ইম্পর্টেন্ট। সো ক্যামেরা নিয়ে যদি আমি থিঙ্ক করি, ক্যামেরাসে এই ক্যাননের এই ক্যামেরাটা বা যে কোনো একটা ক্যামেরা নেই আমরা আপাতত। এই ক্যামেরার ইমেজটাও বেশ, রেজুলেশনটাও বেশ ভালো আছে, চমৎকার আছে। এই ইমেজটা নিয়ে কাজ করতে পারি আমরা। অলরাইট, সো আমি কি করলাম, আমি এই ইমেজটাকে রাইট ক্লিক করে কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে এসে এটার ব্যাকগ্রাউন্ডটা আগে আমাকে ফেলতে হবে, তাই কি না? সো ফার্স্টে আমাকে যেটা করতে হবে, আমি একটা নিউ আর্টবোর্ড নিয়ে নিই, যেই আর্টবোর্ডে আমি আসলে মূলত ব্যাকগ্রাউন্ডটা ফেলবো। এবং রেজুলেশনটা এখানে 28 আছে, যেটা খুবই কম। আমি 100 করে নিলাম, নিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। অলরাইট, পেস্ট করে নিয়ে আসার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে। এটা যেহেতু খুবই ইজি একটা ব্যাকগ্রাউন্ড, যে হোয়াইট কালার, প্লেন হোয়াইট, এটা ফেলতে আমাদের খুব বেশি বেগ পেতে হবে না। আমরা কি করতে পারি, আমরা ম্যাজিক টুলটা নিয়ে একটা ক্লিক করতে পারি। হয়ে গেল, সরি, ম্যাজিক টুলটা নিয়ে একটা ক্লিক করতে পারি। ক্লিক করলে আমার লেয়ারের চারপাশে সিলেক্ট হয়ে যাবে। ওকে, কিন্তু সিলেক্ট তো হয়ে গেল, দ্যাটস গুড, বাট প্রবলেম ইজ দ্যাট যে এটার ভেতরের কিছু অংশও কিন্তু সিলেক্ট হয়ে গেছে, যেমন হোয়াইট কালারটা সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেছে। সো আই গেস এটা কোনো প্রবলেম না। এটাকে আমরা রাইট ক্লিক করে সিলেক্ট ইনভার্সে ক্লিক করব। সিলেক্ট ইনভার্সে ক্লিক করে আমরা একটা মাস্কিং অ্যাড করে নিব। ওকে, মাস্কিং অ্যাড করে নিলাম। এখন আমরা যদি এই কালারটাকে একটু রেড করে দিই, তাহলে বুঝতে পারবেন যে আসলে প্রবলেমটা কোথায় হয়েছে। প্রবলেমটা হয়েছে এই যে এটার ভেতরের যে সাদা অংশগুলো আছে, সেই সাদা অংশগুলো আমার ব্যাকগ্রাউন্ড চলে গেছে। সো এটার জন্য আমরা কি করতে পারি, এখান থেকে, আচ্ছা একটু স্লো যাই। আচ্ছা, এতটুকু বুঝতে পারছি তো, তাই না? এতটুকু বুঝতে পারছি, বুঝি নাই এমন? বুঝতে পেরেছি। আচ্ছা, এখন আমরা যেটা করব, এই যে আমাদের লেয়ারটি রয়েছে, এই লেয়ারে সিলেক্ট করে আমরা এই ব্রাশে ক্লিক করব। ব্রাশে ক্লিক করে আমরা এখান থেকে কালারটা নিব হোয়াইট কালার। হোয়াইট কালারটা নিয়ে এখান থেকে আমাদের যে হার্ডনেস আছে, হার্ডনেসটা আমরা 100% করে দিব এবং সাইজটাকে একটু বড় করে দিই। ওকে, তো যেই জায়গাগুলোয় আমার ইমেজ হারিয়ে গেছে বা ডিলিট হয়ে গেছে, সেই জায়গাগুলো ক্লিক করলে আমার ইমেজটা আবার ফিরে আসবে। ওকে, অলরাইট। যেমন এখানটা আমি চাইলে ব্রাশটা একটু বড় করে নিলে আমার জন্য কাজের সুবিধা হয়। ওকে, সো মোটামুটি আমার ঠিক আছে, আই গেস আমার তেমন আর কোনো মেজর কোনো প্রবলেম নাই। আমি আর একটু ছোট করে দিই, এখানটায় ছোট করে দিই, এই যে কর্নারটাতে একটু বাকি আছে এটাকে অ্যাড করে দিলাম। অলরাইট, সো আই গেস ইটস অল রাইট। আমার মনে হয় স্যার লেন্সের উপরেও আপনার কালার আছে, একটু রিমুভ করেন। এই যে এখানটায় না,
ওকে, সো আমার মনে হয় যে মোটামুটি ঠিক আছে এখন। So, এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করে আমি জাস্ট এই লেয়ারটাকে ধরে এই লেয়ারটাকে ড্র্যাগ করে নিয়ে এসে আমি আমার ওয়েব ব্যানারের উপরে যদি নিয়ে আসি, ওয়েব ব্যানারটা কই, এই যে ওয়েব ব্যানারের উপরে নিয়ে এসে যদি আমি ছেড়ে দিই তাহলে আমার এই ব্যানারটা অটোমেটিক এখানে চলে আসবে। কিন্তু চলে তো আসছে, বাট এটা সাইজটা অনেক বড় হয়ে গেছে, তাই না? এটার জন্য আমাকে কি করতে হবে? ছোট করতে হলে Ctrl+T প্রেস করতে হবে। Ctrl+T আমি প্রেস করলাম, কিন্তু এখানে ক্যামেরাটা অনেক বড় হয়ে গেছে, সো এখানে আমি একটু ক্যামেরাটা ছোট করে নিলাম। অলরাইট, ছোট করে আমি এখানটায় নিয়ে আসলাম। Sorry. হ্যালো স্যার, দেখতে পাচ্ছি না। জি, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? না স্যার, কিছুই দেখতে পাচ্ছি না। না দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না। আপনারা এই জায়গাটায় ক্লিক করেন, এই যে আমার কামরুল ইসলাম প্রেজেন্টিং, এই জায়গাটায় ক্লিক করেন। পিপলে ক্লিক করে পিপল থেকে দেখবেন যে কামরুল ইসলাম প্রেজেন্টিং, এই অপশনটাতে ক্লিক করলে দেখতে পাবেন। এখনো দেখতে পাচ্ছেন না কেউ? হ্যালো স্যার, দেখতে পাচ্ছি। সরি, একটু ঠান্ডা লেগে গেছে আমার। আচ্ছা, সো এখানে আমি ক্লিক করে এটাকে ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পরে এখানে আমি এটাকে ইচ্ছা মতো জায়গায় আমি বসালাম। সো আপাতত বসাই, যে কোনো একটা জায়গায় বসাই, এবং এখান থেকে আমি কিছু জিনিস অ্যাড করে দিব। কী রকম জিনিস অ্যাড করে দিব দেখেন। এখানে বিভিন্ন ক্যামেরাটা কেন ব্যবহার করা হয়? ক্যামেরাটা ব্যবহার করা হয় ছবি তোলার জন্য, তাই না? একদম সিম্পল অ্যান্সার। তো ছবি তোলার জন্য। সো আমাদের একটা কাল্পনিক জিনিস নিয়ে আসি, যে এখান থেকে ছবি তোলার পরে ছবিগুলো কতটা সুন্দর হয় সেটার একটা কলাপস তৈরি করার চেষ্টা করি। সেটা কিভাবে দেখেন, আমি যদি এখানে ক্লিক করি, এখানে ফটোস ক্লিক করি, ফটো কলাজ যদি আমি ক্লিক করি, সার্চ করি, তাহলে দেখি কি আসে। Alright. So I guess this one is perfect. বা এই ইমেজটাও আমরা ব্যবহার করতে পারি, নো প্রবলেম। এই ইমেজটাও ব্যবহার করা যায়। এই ইমেজটা যদি ক্লিক করি, এখানে কি রকম ইমেজ আছে? ওকে, এখানে দেখেন অনেকগুলো ছোট ছোট ইমেজ আছে, অনেকগুলো ইমেজের বিষয় আছে। এই যে এই কলাপসটা আমরা কি বানাতে পারবো? আমরা নিজেরা বানিয়ে নিতে পারবো বিভিন্ন ডিফারেন্ট। আচ্ছা, এই ইমেজটা ব্যবহার না করি, এই ইমেজটাই ব্যবহার করি। ওকে, এখানে একটা মানে মম অ্যান্ড ডটারের একটা ছবি আছে, এই ইমেজটা আমরা ব্যবহার করতে পারি, রাইট? সো এই ইমেজটার ক্ষেত্রে এই ধরনের ইমেজ আমরা নিজেরা বানিয়ে নিয়ে আসতে পারবো, বা এই যে এটি একটু আগে যে ইমেজটা দেখলাম, এই ধরনের ইমেজ আমরা নিজেরা বানিয়ে নিয়ে আসতে পারবো
জি স্যার সম্ভব, একটু সময় পারবো পারবো অবশ্যই স্যার, অবশ্যই। একটু সময় লাগবে। যেমন এই ইমেজটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এই ইমেজটা বানানো কিন্তু খুব ইজি। একটা ইমেজের চারপাশে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড, দ্যাটস ইট, একটা হোয়াইট ফ্রেম, তাই না? দেওয়ার পরে ওই ইমেজটাকে কন্ট্রোল টি প্রেস করে ছোট ছোট করে করে এনে বসায় একটা হার্ট শেপের ভিতরে নিয়ে আসা, এগুলা খুবই ইজি কাজ। এই ধরনের কাজগুলো করার জন্য ডিফারেন্ট অ্যাকশন পাওয়া যায়, মানে ফটোশপ অ্যাকশন বলে। এই কাজগুলো আপনাকে এত সময় নিয়ে করতে হবে না। এই ধরনের কাজগুলো আমরা অ্যাকশন ব্যবহার করে উইদিন 1 মিনিট অর 2 মিনিট অর ম্যাক্সিমাম 5 মিনিটসের মধ্যে আমরা এটা কমপ্লিট করে ফেলি, ঠিক আছে? সো এই অ্যাকশনগুলো নিয়ে আমরা একটু পরবর্তীতে যে কোনো একটা ক্লাসে আমরা আলোচনা করবো। অ্যাকশন কি? অ্যাকশন মানে ওই ফাইটিং অ্যাকশন না, এই অ্যাকশনটা হচ্ছে গিয়ে আপনাদের কাজের কিছু প্রিসেট তৈরি করা থাকে, যে আপনি জাস্ট ইমেজটা ইম্পোর্ট দিবেন, অটোমেটিকভাবে সে এটার কালার গ্রেডিং করে ফেলবে, এটার ফ্রেম করে ফেলবে, একই কাজের রিপিটেশন করে ফেলবে আর কি। বুঝতে পেরেছি? আচ্ছা, অলরাইট। এই কলাপসটা একটু বারবার নিয়ে আসছি, আবার ভুলে যাচ্ছি। ওকে, এই ইমেজটা আমি নিয়ে নিলাম, কপি করে নিলাম। কপি করে নিয়ে এসে আমি এখানে পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি, পেস্ট করে দিলাম। ইমেজটা চলে আসছে এবং ইমেজের চারপাশে দেখেন একটা কালো বর্ডার চলে আসছে। সো এটা কোনো ম্যাটার না, এটাকে আমি ছোট করে নিয়ে আসি এবং আমি জুম টুল দিয়ে একটু জুম করে নিই এবং কালো যে বর্ডারটি রয়েছে, কালো বর্ডারটিকে আমি ফেলে দিই। কালো বর্ডারটি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ওকে, এবার আমি কি করব? এবার আমি একটু জুম আউট করি, কন্ট্রোল টি প্রেস করলাম। কন্ট্রোল টি প্রেস করে আমি হচ্ছে এটাকে একটু বড় করব, কন্ট্রোল শিফট ধরে একটু বড় করলাম। ওকে, লাইক দিস। ওকে, একটু বড় করে নিই, একটু বড় করে নিয়ে আসলাম। অলরাইট, বড় করে নিয়ে এসে আমি এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে কন্ট্রোল প্রেস করে আমি একটু নিচের দিকে ড্র্যাগ করব। অলরাইট, এবং এই পয়েন্টটাকে আমি একটু কন্ট্রোল প্রেস করে একটু নিচের দিকে, উপরের দিকে ড্র্যাগ করব। তাহলে আমার ইমেজের পজিশনটা অনেকটা এরকমটা চলে আসবে। এবং এই টোটাল জিনিসটাকে আমি শিফট ধরে একটু ছোট করব। ওকে, এবার আমি কন্ট্রোলটা প্রেস করে এটাকে একটু ডান দিকে নিয়ে আসবো। স্যার এই কার্ডটা কিভাবে করলেন একবার দেখান তো, আমার তো হচ্ছে না। ইমেজটা নিয়ে আসছি, এটা তো বুঝতে পেরেছি। এই যে ইমেজটা নিয়ে আসলাম, এটা তো বুঝতে পেরেছি সবাই। জি স্যার। এবার কন্ট্রোল টি প্রেস করলাম, কন্ট্রোল টি প্রেস করে তার আগে ব্ল্যাক একটা বর্ডার আছে ইমেজের, এটা ফেলতে হবে। এটার জন্য আমি একটু কন্ট্রোল শিফট চেপে একটু ছোট করে নিলাম। ওকে, ছোট করে আমি জাস্ট ব্ল্যাক বর্ডারটাকে একটু সিলেক্ট করে ডিলিট করে দেব। এতটুকু নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি এই জায়গাটাকে একটু জুম করে নিই, তাহলে আমি দেখতে পাবো ব্ল্যাক বর্ডারটা। এবার আমি ম্যাজিক টুলটা সিলেক্ট করলাম, ম্যাজিক টুলটা সিলেক্ট করে আমি হোয়াইট এরিয়াটাতে ব্ল্যাক এরিয়াটাতে সিলেক্ট করলাম। ব্ল্যাক এরিয়াটা সিলেক্ট হয়ে গেল। এবার আমি ব্ল্যাক এরিয়াটাতে ডিলিট প্রেস করে ব্ল্যাক এরিয়াটা ডিলিট করে দিলাম। বুঝতে পেরেছি সবাই? জি স্যার। এরপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে এটাকে একটু ট্রান্সফর্ম করব। ওকে, ট্রান্সফর্মটা কিভাবে করছি দেখেন, একটু লক্ষ্য করুন। আমি আমার এটাকে ডিসিলেক্ট করতে হবে, কন্ট্রোল ডি, ডিসিলেক্ট হয়ে গেল। এবার আমি মুভ টুলটা সিলেক্ট করলাম, মুভ টুলটা সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করলাম। কন্ট্রোল টি প্রেস করার পরে এখানে দেখেন আমরা ট্রান্সফর্ম করতে পারি, তাই না? ট্রান্সফর্ম করতে হলে আমাকে, যদি আমি একটা কর্নার বরাবর ট্রান্সফর্ম করতে চাই, সেক্ষেত্রে আমাকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করতে হবে। এই কন্ট্রোলে ক্লিক করে আমি এই পয়েন্টটাতে যদি সিলেক্ট করি, তাহলে শুধুমাত্র এই পয়েন্টটা আমি মুভ করতে পারছি, দেখতে পাচ্ছেন? এই পয়েন্টটা আমি যেভাবে ইচ্ছা সেভাবে মুভ করতে পারছি। ওকে স্যার। সো এভাবে করে আমি এটাকে মুভ করলাম। ঠিক একইভাবে নিচের যে পার্টটা আছে, নিচের পার্টটাকে আমি একটু এভাবে মুভ করে নিলাম, উপরের দিকে উঠাই নিলাম। ওকে, এবং এই পার্ট যেটা রয়েছে, এই সাইডে যে মানে পয়েন্টটা রয়েছে, এটার মাঝখানের পয়েন্টটা ধরলে এটা পুরাটা আমার ডানে ড্র্যাগ করে নিয়ে আসলাম। অলরাইট, সো ডানে ড্র্যাগ করে নিয়ে এসে আমি আরেকটু বড় করে দিই উপরে এবং
লিখছে। এবং চাইলে এটাকে আরো বড় করে দিতে পারি, এইভাবে ধরে একটু নিচের দিকে নামায় নিয়ে আসতে পারি, টোটাল জিনিসটাকে একটু ছোট করে নিয়ে আসতে পারি। সো এভাবে রাখতে পারি আমি, নো প্রবলেম। রেখে আমি সরি কন্ট্রোল জেড, এভাবে রেখে আমি এটাকে এন্টার দিয়ে দিতে পারি। ওকে ভাই আমরা যদি চাই যে ক্যামেরার সামনে দিয়ে ইমেজের অপোসিটিটা একটু কম থাকবে আর একদম শেষে যা আছে 100% থাকবে, সেক্ষেত্রে কি করতে হবে? যেমন আমরা যদি চাই এরকমটা যদি রাখি, আমি এরকমটা যদি রাখি, যেখান থেকে আমি লেন্সের উপরে নিয়ে আসি ইমেজটা, অলরাইট, এরকম নিয়ে আসলাম। নিয়ে এসে আমি এখন কি করতে পারি, এখানে একটা মাস্ক অ্যাড করে দিতে পারি এই ইমেজের ক্ষেত্রে। মাস্কিংটা কীরকম, এই যে মাস্কে ক্লিক করলাম, মাস্কিংটা অ্যাড হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মাস্ক আছে। এবার আমি যে কাজটা করব সেটা একটু ভালো করে লক্ষ্য করেন, একটু জুম করি, জুম করে আমি এখানে এই যে ব্রাশ টুলটা নিব, ব্রাশ টুলের কালারটা নিব আমি ব্ল্যাক, অলরাইট, ব্ল্যাক। সো আমি এবার এখানটাতে ক্লিক করলাম, ওকে, ক্লিক করে ফেললাম। ক্লিক করার সাথে সাথে কি হলো, আমার এখানে চলে গেল, বাট আমার একটু বেশি বড় হয়ে গেছে, মাউসের অ্যারোটা একটু ছোট করে নিই, আই গেস আর একটু বড় করলে ভালো লাগবে। মোটামুটি ঠিক আছে। সো আমি এখানে এনে এখানে ক্লিক করলাম এই বরাবর, ওকে, ক্লিক করে নিয়ে আসলাম। এবার আমি এখান থেকে অপাসিটিটা, এটা হার্ডনেস 100 আছে, আমি হার্ডনেসটাকে একটু কমিয়ে দিই, হার্ডনেসটাকে আমি কমিয়ে দিই। এখানে একটু বাইরে ক্লিক করলে আমার এই যে যে বিষয়টা রয়েছে এই বিষয়টা হারিয়ে যাবে হালকা হালকা, ওকে। সো এখান থেকে ক্লিক করে আমি হার্ডনেসটা যদি একটু কমাতে চাই, হার্ডনেসটা এখান থেকে কমে যাবে আস্তে আস্তে। সো এটাকে বলছি আমি ম্যানুয়ালি করে নেওয়া, তাই না? ম্যানুয়ালি করে নিলাম, আমি ম্যানুয়ালি করে নিলাম। বাট এটাকে যদি আমি ডিরেক্টলি করতে চাই, আমি যদি আবার এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট প্রেস করি, তাহলে এটা হোয়াইট হয়ে যাবে। এখন আমি যদি এটা ডিরেক্ট এই কাজটা করতে চাই, সেই ক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি এই লেয়ারটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটাকে আমি যদি সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমি এখানে ড্র করি, এখানে নিচ্ছে না, তার কারণটা কি? মার্ক সিলেক্ট করে এই জন্য নিচ্ছে না নাকি? না, মাস্কের জন্য, মাস্কের উপরেই দিতে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি ব্যাপারটা। যাই হোক, এটা হচ্ছে না। আমি চাচ্ছিলাম যে গ্রেডিয়েন্টটা অ্যাড করে দেন হচ্ছে গিয়ে করার জন্য, বাট হচ্ছে না। সো যাই হোক, আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে এখান থেকে এই ব্রাশ টুলটা নিয়ে মাস্ক সিলেক্ট করে ব্ল্যাক কালারটা নিয়ে আমরা এখান থেকে বরাবর মতো আমাদের ওই কাজটা আমরা করে নিতে পারি। যে জিনিসটা হবে এরকম যে অনেকটা যে এখান থেকেই আসলে ইমেজটা বের হচ্ছে, বুঝতে পেরেছি? সো এই কাজটা আমরা এইভাবে করতে পারি আর কি, যে এই লেন্স থেকেই আসলে আমাদের এই ইমেজটা বের হয়ে চলে আসছে আর কি। সো এখানে যদি আমরা আরেকটু বড় করে নিই এবং এটার অপাসিটিটা 100 আছে, আমরা যদি একটু 40 করে নিই, এখানে যদি আমি একটা ক্লিক করি, সো আরেকটু ক্লিক করে দিই, সো আমার মনে হচ্ছে যে এখন এই ইমেজটা এই ফটো ফ্রেম থেকে বের হয়ে আসছে, তাই না? এরকম একটা ফিল নিয়ে আসা। এবং এই যে পরবর্তীতে যে জিনিসটা আছে, এই বর্ডারটাকে যদি আমরা একটু অফ করি, বা বর্ডারটা থাকলো নো প্রবলেম, এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার আপাতত দিয়ে রাখি, তাহলে আমার মনে হয় দেখতে সুবিধা হবে। সো দিস ওয়ান, রাইট। এবার আমি এটার এই যে ইমেজটা রয়েছে, এই ইমেজটাকে আমি এই এখান থেকে আমি যদি একটু ডিসলভ করে দিই বা মাল্টিপ্লাই করে দিই কিংবা স্ক্রিন করে দিই, ওভারলে করে দিই, আমার মনে হয় দেখতে ভালো লাগবে। এটা আমাদের পছন্দ মতো জিনিস আমরা এখানে অ্যাড করব।
মাল্টিপ্লাই অথবা ডার্কেন দিলেও আমার ভালো লাগবে, ডার্কেনটাও খারাপ লাগবে না। সো এভাবে করে আমি ইমেজটা অ্যাড করতে পারি, কিংবা নর্মালে রাখলে ডিজলভে দিলে দেখেন এই যে এইরকম একটা ফিল আসে। সো এক একটার কাজ আসলে এক এক রকম। সো আপাতত আমার মনে হয় নর্মালটা রাখাটাই বেটার, নর্মাল রাখলেই দেখা যাবে, তা নাহলে ইমেজটা দেখা যাবে না এই ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, সো আমার মোটামুটি একটা জিনিস তৈরি হয়ে গেল প্রোডাক্টের। এই সেম জিনিসটা আমি ডান পাশেও বাম পাশেও দিতে পারি। সো আমি একটা পাশেই রাখি, বা এটাকে এভাবে না দিয়ে আমি চাইলে এই প্রোডাক্টের ইমেজের নিচেও দিতে পারি। প্রোডাক্টের ইমেজের নিচে দিলেও আমার মনে হয় খারাপ লাগছে না, ভালো লাগছে, তাই না? প্রোডাক্টের উপরে দেওয়ার চাইলে প্রোডাক্টের ভ্যালুটা নষ্ট হচ্ছে, প্রোডাক্টের নিচে দিলে প্রোডাক্টটা 100% ভিজিবল হচ্ছে। সো প্রোডাক্টটা হাইলাইট হচ্ছে এখানটা। আর একটা কথা বললি, ব্যাকগ্রাউন্ড কালারটা রেড ভালো লাগতেছে না দেখতে। না না, এটা আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিচ্ছি না, এটা আপাতত রাখছি আর কি, জাস্ট আমার বোঝার জন্য, এই ব্যাকগ্রাউন্ডটা বোঝার জন্য। রেডটা আমি রাখবো না, ব্যাকগ্রাউন্ড অবশ্যই রাখবো না। সো এভাবে করে আপাতত আমি একটা ইমেজ বসালাম, এবং এই জায়গাটা যেন খালি না থাকে, এই জায়গাটা ফিল আপ করে ফেলি। এই প্রোডাক্টটাকে আমি সবচেয়ে ভালো হয় যদি আমি ধরে এটাকে ডান পাশে নিয়ে আসি, লাইক দিস। সো আমার প্রোডাক্টটার মোটামুটি একটা পজিশনে আমি নিয়ে আসলাম, এবং চাইলে এই প্রোডাক্টের একটা রিফ্লেক্ট তৈরি করতে পারি। রিফ্লেক্টটা কীভাবে তৈরি করবো দেখেন, এই প্রোডাক্টটাকে ধরে আমি কন্ট্রোল জে প্রেস করলাম, কন্ট্রোল জে প্রেস করে আমি এখানে কন্ট্রোল টি প্রেস করবো। কন্ট্রোল টি প্রেস করে আমি এটাকে জাস্ট নিচের দিকে নামাই নিয়ে আসবো, লাইক দিস। অলরাইট, নিয়ে আমি এটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে এখন দেখেন এই দুইটা প্রোডাক্টের মাঝখানে একটা গ্যাপ সৃষ্টি হয়ে গেছে। এই গ্যাপটাকে ফিল করে দিব অনেকটা এরকম ভাবে, এবং এইটা হচ্ছে রিফ্লেক্ট, এটাকে হচ্ছে রিফ্লেক্ট, আর এটা হচ্ছে আমার প্রোডাক্ট। আমি লেয়ারগুলোর নাম পরিবর্তন করে দিচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। এটা হচ্ছে ইমেজ কলাজ, ইমেজ কলাজ, ঠিক আছে? আর এটা হচ্ছে আমার আপাতত ব্যাকগ্রাউন্ড আমি হিসেবে ধরে নিচ্ছি। সো আমার রিফ্লেক্টটা দেখেন, রিফ্লেক্টটা একদম প্রোডাক্টের মতোই গাঢ় হয়ে গেছে, তাই না? সো এটার জন্য কি করতে হবে, এটার জন্য আমি এই মাস্কে ক্লিক করতে পারি। মাস্কে ক্লিক করে আমি এখানে ব্ল্যাক কালারটা নিয়ে আমি এখানে এভাবে ড্র করে দিতে পারি। ওকে, সো এভাবে করে আমি রিফ্লেক্টটা অ্যাড করে নিলাম, এবং এখানে অপাসিটিটা আবার 100 করে দিই, এবং এটার যে মেইন অপাসিটিটা আমি একটু কমিয়ে দিই। আমার মনে হয় দিস ওয়ান ইজ পারফেক্ট, 30% ইজ পারফেক্ট। 30% রাখলে কিন্তু একটা রিফ্লেক্টিভ একটা ব্যাকগ্রাউন্ড আসছে, বা আমি আর একটু বাড়িয়ে দিই 40%, 42%, আমার মনে হয় খারাপ লাগছে না। এবং আরেকটা জিনিস এখানে অ্যাড করতে পারি, সেটা হচ্ছে কি আমার প্রোডাক্টের শ্যাডো, একটা চমৎকার একটা শ্যাডো যদি আমরা অ্যাড করতে পারি। শ্যাডোটা আমরা কীভাবে অ্যাড করতে পারি, বিভিন্নভাবে আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করেও শ্যাডো অ্যাড করতে পারি। সো আমি গ্রেডিয়েন্ট ব্যবহার করে শ্যাডোটা একটু দেখাই। এর আগে তো আমরা ব্রাশ টুল ব্যবহার করে শ্যাডো অ্যাড করেছিলাম, মনে আছে সবার? ব্রাশ টুল অ্যাড করে কীভাবে গ্রেডিয়েন্ট অ্যাড করেছিলাম। সো এবার আমরা একটু একটা ইলিপস টুল ড্র করলাম। ইলিপস টুলটা থেকে আমরা হচ্ছে গিয়ে এখানে ইলিপস টুল ড্র করলাম, এখানে স্ট্রোকটা আমরা নন করে দিলাম, এবং এটার যে কালার, শেপের কালার, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দিলাম। গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে গ্রেডিয়েন্টটা দিব হচ্ছে গিয়ে লিনিয়ার গ্রেডিয়েন্ট না, এখান থেকে আমরা দিব হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। তাহলে আমরা কি করলাম, কালারটা চেঞ্জ করে গ্রেডিয়েন্ট দিলাম, গ্রেডিয়েন্ট থেকে লিনিয়ার থেকে আমরা রেডিয়ালে নিয়ে আসলাম। রেডিয়াল যখন দিলাম তখন এটা দেখেন গোল হয়ে গেছে এই গ্রেডিয়েন্টটা। এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটার কালার সিলেক্ট করব। কালারটা আমরা কীভাবে সিলেক্ট করব, এইখানটায় ক্লিক করে, এই জায়গাটায় ক্লিক করে আমরা এখান থেকে ডাবল ক্লিকের মাধ্যমে, এটার কালার ব্ল্যাক আছে, ব্ল্যাক থাকুক। এখানে কালার কি আছে, এখানে কালার ব্ল্যাক হোয়াইট আছে, এটাকে আমরা ব্ল্যাক করে দিব। অলরাইট, ব্ল্যাক করে ওকে দিয়ে দিলাম। সো এখন দেখেন পুরাটাই ব্ল্যাক হয়ে গেছে। তো পুরাটা ব্ল্যাক কেন করলাম, কারণ হচ্ছে গিয়ে এইখান থেকে ব্ল্যাক হারায় যাবে। কিভাবে দেখেন, এখানে আমরা হচ্ছে অপাসিটি, উপরের যে অংশটুকু রয়েছে এইটাতে যদি ক্লিক করি এখানে অপাসিটি অপশনটা চলে আসবে। নর্মালি নিচেরটাতে ক্লিক করলে অপাসিটি ডিসেবল থাকে, উপরেরটাতে যদি ক্লিক করি অপাসিটিটা অন হবে। অন হওয়ার পরে অপাসিটি 100 আছে, এখান থেকে আমরা 0 করে দিব। তাহলে দেখেন একটা ব্ল্যাকের একটা কি বলে ফেদারের মতো তৈরি হয়েছে, তাই না? ব্ল্যাক ফেদার তৈরি হয়ে গেল। ওকে, অলরাইট। সো আমার কাজটা আপাতত শেষ। এখন আমি কি করব, আমি এখানে মুভ টুলটা সিলেক্ট করব, এটার নাম আমি দিয়ে দিচ্ছি শ্যাডো। শ্যাডোটা কোথায় থাকে, প্রোডাক্টের নিচে, তাই না? সব কিছুর নিচে থাকবে, বাট ইমেজ কলাপসের উপরে থাকবে। সো শ্যাডোটাকে নিয়ে এসে আমি এখানটাতে ড্র্যাগ করলাম, বসায় আমি এখানে কন্ট্রোল টি প্রেস করব।
কন্ট্রোল টি প্রেস করে আমি এই বরাবর বসাবো, বসায় আমি এটাকে এই বরাবর ছড়াই দিব এবং শ্যাডোটা স্যার বুঝি নাই, আর একবার একটু বলতেন। এতটুকু বুঝতে পারছেন কিনা? এই যে এটা যে ড্র করলাম, এটা বুঝতে পারছেন কিভাবে ড্র করলাম? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু ইসের নিচে যে একটা শ্যাডো পড়ছে সেটা কিভাবে বুঝছেন? এই যে ক্যামেরার নিচে? এই রিফ্লেক্টটা, জি স্যার। আচ্ছা এই রিফ্লেক্টটা হচ্ছে কিছুই না, আমি আরেকবার একটু দেখাই দিই। এই যে প্রোডাক্ট ইমেজটাকে আমি ডুপ্লিকেট করে নিয়ে আসছি। কিভাবে ডুপ্লিকেট করছি? কিবোর্ড থেকে Ctrl+J, অথবা আমরা হচ্ছে এটাকে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিতে পারি, তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। প্রোডাক্ট কপি, দেখতে পাচ্ছেন? সো এই যে প্রোডাক্টের একটা কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পরে আমি কি করলাম? Ctrl+T প্রেস করলাম। Ctrl+T প্রেস করার সাথে সাথে ট্রান্সফর্ম চলে আসলো। ট্রান্সফর্ম আসার পরে আমি এটাকে নিচের দিকে ড্র্যাগ করে নিয়ে আসলাম, নিয়ে এসে এন্টার দিয়ে দিলাম, এবং এখানে গ্যাপটা আছে না, একটা গ্যাপ তৈরি হয়েছে না প্রোডাক্টের সাথে, গ্যাপটাকে আমি আপ অ্যারো প্রেস করে এই যে মিলাই দিলাম। মিলাই দিয়ে এই রিফ্লেক্টটাকে নিচের দিকে নিয়ে এসে আমি কি করলাম? এখানটায় এই রিফ্লেক্টর অপাসিটিটা, যেটা অপাসিটিটা 100% আছে, আমি এখান থেকে 40% করে দিয়েছি। এই যে 40% করে দিয়েছি। এরপরে এখানে আমি ব্রাশ টুলটা নিয়ে এটার মাস্কে সিলেক্ট করে এখানে ব্ল্যাক কালার নিয়ে আমি জাস্ট এখানে হালকা একটু ক্লিক করে এখানে শিফট ধরে আরেকটা ক্লিক করে দিলাম, তাহলে একটু ড্র হয়ে গেল হালকা, মানে একটু ঝাপসা হয়ে গেল এই জিনিসটা আরো বেশি। বুঝতে পেরেছি? জি স্যার বুঝতে পেরেছি। যে কেউ না বুঝলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। ওকে, এরপরে এখানে আমি এই জিনিসটা ড্র করেছি, এটা বুঝতে পেরেছেন কিনা? শ্যাডোটা কিভাবে ড্র করেছি? এই যে এখান থেকে আমাদের কি বলে, এই শেপ টুলটা নিয়ে ফিল থেকে এই যে এখান থেকে কালারটা চেঞ্জ করে আমরা এটাকে রেডিয়াল গ্রেডিয়েন্ট অ্যাড করে আমরা এইরকম একটা শেপ নিয়ে আসছি। শেপের সার্কেল শেপের ভিতরে এরকম একটা কালার নিয়ে আসছি। এবার আমরা যে কাজটা করবো, এটাকে Ctrl+T প্রেস করে আমরা এখানে নিয়ে আসবো। নিয়ে এসে আমরা এটাকে একটু বড় করে দিব এভাবে, এবং এটাকে এই দুই পাশ থেকে একটু ছোট করে দিব, লাইক দিস। এন্টার দিয়ে দিব। আচ্ছা, হয় না এই জিনিসটা। স্যার রেকর্ডিংটা কি অফ আছে? রেকর্ডিং? জি স্যার। হচ্ছে। ও আচ্ছা। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের ইলাস্ট্রেটরের জন্য আসলে আমরা এভাবে করি, ফটোশপে হচ্ছে না কেন আমি জানি না, ফটোশপে হওয়া উচিত ছিল। যাই হোক, আমি একদম সিম্পল ওয়ে দেখাই। এটা একটা শেপ নিলাম, শেপ নিয়ে আমরা এখান থেকে ব্ল্যাক নিয়ে নিলাম, এটার স্ট্রোক কালারটা আমরা নন করে দিলাম। নন করে দিয়ে আমি এটাকে আমি কি করবো, রাইট ক্লিক করে কনভার্ট টু রাস্টারাইজড লেয়ার করে দিই, বা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিই। স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে ফিল্টার মেনু থেকে আমি ব্লারে ক্লিক করলাম, ব্লারে ক্লিক করে গaussian ব্লারে ক্লিক করলাম। গaussian ব্লারে ক্লিক করে আমি এটাকে ব্লার করে নিলাম, লাইক দিস। I guess this one is perfect. This one is perfect. ওকে তে ক্লিক করে দিলাম। তাহলে কি করলাম আরেকবার একটু বলে দেই। একটা ইলিপস ড্র করলাম, এই যে এই টুলটা দিয়ে একটা ইলিপস ড্র করে নিলাম। ইলিপস ড্র করে নিয়ে এটাতে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, অথবা এই জিনিসটা আমরা সেম লেয়ারের ভিতরেও পাবো। লেয়ারে ক্লিক করে স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ওকে, স্মার্ট অবজেক্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখানে আমরা কি করলাম, ফিল্টারে গেলাম, ফিল্টার মেনুতে গেলাম, ফিল্টার মেনুতে যে ব্লারে ক্লিক করলাম, গaussian ব্লার। ওকে, দ্যাটস ইট। 33% রেখে আমি ওকেতে ক্লিক করে দিলাম। অলরাইট, সো এখানে আমার দেখেন গaussian ব্লার অ্যাড হয়ে গেছে, একটা গaussian ব্লারের একটা ইফেক্ট অ্যাড হয়ে গেছে, তাই না? এবার আমি Ctrl+T প্রেস করলাম। Ctrl+T প্রেস করে আমি এটাকে এখানটায় নিয়ে আসলাম। নিয়ে এসে আমি একটু বামে নিয়ে আসি। অলরাইট, এবার এটাকে একটু বড় করি এভাবে, এবং এটাকে অল্টার প্রেস করে দুই পাশে একটু বড় করব, এবং উপরেও অল্টার প্রেস করে ধরে রেখে একটু ছোট করে নিয়ে আসলাম। নিয়ে এসে এন্টার দিয়ে দিলাম। ওকে, সো এইভাবে করে আমরা বিভিন্ন শ্যাডো অ্যাড করতে পারি, তাই না? আমার মনে হয় আরেকটু ছোট করলে ভালো লাগবে, এরকম এন্টার দিয়ে দিলাম। এবং এখানে যদি আমরা লক্ষ্য করি, ব্লাডটা অনেক বেশি হয়ে গেছে এই ক্ষেত্রে, তাই না? ব্লাডটা যদি আমরা একটু কমিয়ে দিই, ডাবল ক্লিক করলাম গaussian ব্লারের উপর, এখানে 33.2 আছে। সো আমার মনে হয় যে আমরা যদি 19ও বেশি লাগছে,
18 16 রাখি, 16 রাখি, আমার মনে হয় যে দ্যাটস গুড। সো 16 রাখার পরে আমি যদি এখানে নর্মাল মোড আছে, আমি এখান থেকে মাল্টিপ্লাই করে দিই এবং এটার অপাসিটি আছে 100%, আমি একটু কমিয়ে দিই, জাস্ট এরকমটা কমিয়ে দিই, আমার মনে হয় দেখতে ভালো লাগবে। ওকে, গৌসিয়ান ব্লাডটা আর একটু কমাই দিতে পারি আমার মনে হয়, গৌসিয়ান ব্লাডটা 16 7 রাখলেও ভালো লাগবে, 7। ওকে, 7 রাখলাম, 7 রেখে আমি এখানে গৌসিয়ান এটাকে 71% আছে অপাসিটিটা একটু কমা করে দিই। ওকে, এবং ডিপ শ্যাডো, যেটা ডিপ শ্যাডোটাও আমরা একইভাবে দিতে পারি। এই ইলিপস টুলটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ডুপ্লিকেট করে নিতে পারি। ডুপ্লিকেট করে নিয়ে আমি যদি একটু জুম করি এবং এটাকে আমি একটু ছোট করে নিয়ে আসি, এটাকে যদি অল্টার শিফট ধরে একটু ছোট করে নিয়ে আসি এবং এটাকে উপর থেকে নিচে একটু নামাই নিয়ে আসি, অনেকটা এইরকম। ওকে, এবং এইটার অপাসিটিটা 32% থেকে যদি আমি 100 করে দিই, আমার মনে হয় এই জিনিসটা কিন্তু ভালো লাগবে, বা একটু এই যেরকম। ওকে, এই ডিপ শ্যাডোটা আমরা চাইলে প্রোডাক্টের উপরেও দিয়ে আসতে পারি, প্রোডাক্টের উপরে নিয়ে আসলেই মনে হয় ভালো লাগবে, ঠিক আছে। এবং এটার অপাসিটিটা 80 না দিয়ে আর একটু কমাই দিই, 55। অলরাইট, দ্যাটস গুড। তাহলে আমার শ্যাডোটাও হয়ে গেল। অলরাইট, আমি যদি একটু দেখাই ভালো করে, আপনারা যদি লক্ষ্য করেন, এটাকে আমি একটু কালারটা চেঞ্জ করে দিই। আপনারা যদি এবার একটু ভালো করে লক্ষ্য করেন, এটা ডার্ক কালার আছে তো, একটু অন্য কোনো কালার দিই। একটু ভালো করে যদি আমরা লক্ষ্য করি যে এই জায়গাটায় আমাদের মেইন প্রোডাক্টের ইমেজ কোনটা, মেইন প্রোডাক্টের ইমেজ ছিল এইটা, তাই না? এই ইমেজ থেকে আমরা অ্যাড করলাম হচ্ছে গিয়ে এটা কি, এটা হচ্ছে গিয়ে এই কলাপসটা অ্যাড করলাম। এরপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমাদের এটা কি লেয়ার, এটা মনে হয় নতুন এমনি লেয়ার আছে, এটা হচ্ছে রিফ্লেক্টটা অ্যাড করলাম, এই যে রিফ্লেক্ট। এরপরে অ্যাড করলাম হচ্ছে গিয়ে আমাদের ইলিপস, এই যে এই ইলিপসটা অ্যাড করলাম, সেইটা হচ্ছে কি আমাদের ডিপ শ্যাডো, তাই না? এরপরে হচ্ছে কি আমরা অ্যাড করলাম হচ্ছে গিয়ে আরেকটা লেয়ার অ্যাড করতে চেয়েছিলাম, ডুপ্লিকেট হয়নি। যে ইলিপস কপি, তারপর এটাকে নিচের দিকে নিয়ে আসি, সো এখানে শ্যাডো আছে দুইটা, এটা একটা শ্যাডো, এটা একটা শ্যাডো। সো এই দুইটা শ্যাডো অ্যাড করাতে দেখেন এই দুইটা জিনিসের মধ্যে একটা ম্যাচিং এর বিষয় চলে আসে আর কি, একটা সামঞ্জস্যতা চলে আসে, দেখতে পাচ্ছেন? সো এই জিনিসটাই হচ্ছে কি আমাদের রিফ্লেক্ট এবং এই জিনিসটাকে অ্যাড করছে আর কি, মানে মিলিয়ে দিচ্ছে। সো এখানে আমরা রিফ্লেক্টটা যদি লক্ষ্য করি, রিফ্লেক্টটাও কিন্তু আমাদের খুব চমৎকার লাগছে, মানিয়েছে এই জায়গাটায়, তাই না? সো এখন আমরা আরেকটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আমরা এখানে ড্র করতে পারি এবং এখানে আমরা বেশ কিছু অফার ক্রিয়েট করতে পারি, তাই না? এখানে চমৎকার কিছু ফিচার অ্যাড করতে পারি। সো এভাবে করে আমরা আমাদের একটা ব্যানার তৈরি করব। একটা 5 মিনিটের ব্রেক নেই, কারো কোনো আপত্তি আছে? হ্যালো, ওকে স্যার, নেন। আচ্ছা ঠিক আছে, 5 মিনিটস পরে আমরা আসছি।